खातिर है जी रहा, जाए तो कहीं भी सोचना, कोई तेरे खातिर है जी रहा, तू जहाँ जाए महफूज हो, तू जहाँ जाए महफूज हो, दिल मेरा मांगे बस ये दुआ, बातें कभी ना तू भूलना, कोई तेरे खातिर है जी रहा। নিজের পাপার বেসুরো গান শুনতে শুনতে বন্যি বাণীর ওড়নাটা টেনে নিজের গায়ে জড়িয়ে নেয়। অতঃপর হিরণের বুকে গুটিসুটি মেরে বলে, I am missing Mom. হিরণ নিচু গলায় বলে, I am missing her more. হসপিটালে সিঙ্গেল বেড ছেড়ে এতদিন পর হাত পা মেলে শোয়ার মতো বিশাল বিছানা পেয়ে নিশার ঘুম গভীর হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল সারা রাত সে ছটফট করে কাটিয়েছে। এক তিল পরিমাণ ঘুম তার দু চোখের পাতায় নামেনি। যতবার চোখ বুজে ঘুমানোর চেষ্টা করেছে ততবার আম্মুর কথা মনে পড়েছে তার। এ এক অদ্ভুত লীলা খেলা। এতদিন যখন নাইমার কাছে ছিল তখন জুলফিকার তথা নিজের আব্বুকে খুব মিস করত নিশা। আব্বুর কথা ভাবলেই মায়া লাগতো তার, আর এখন আব্বুর কাছে এসে আম্মুর জন্য মন পুড়ছে তার। এই কমপ্লিকেটেড অনুভূতির দহন থেকে নিশা কিছুটা নিস্তার পেত যদি তার আম্মু আব্বুর সঙ্গে একসঙ্গে থাকার সুযোগ মিলত, কিন্তু সেই সুযোগ এই ইহজনমে পাওয়ার কোনো সুযোগ নেই। বারান্দায় একটা চেয়ারে বসে মিঠে রোদ গায়ে মেখে সব আকাশকুসুম ভাবতে ব্যস্ত ছিল নিশা। হঠাৎ হাতের ফোনে নোটিফিকেশনের টুংটাং আওয়াজ হতে সে দ্রুত গতিতে ফোনের স্ক্রিনের পানে চায়। অতঃপর সিম কোম্পানির ইন্টারনেট অফারের অপ্রয়োজনীয় মেসেজটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। সকাল থেকে বার কয়েক রুহির নাম্বার ডায়াল করেছে নিশা। মেয়েটার নাম্বার আনরিচেবল বলছে। রুহির আম্মু আব্বুর নাম্বারেও বার কয়েক কল করেছে, কিন্তু ওনারাও ফোন রিসিভ করছেন না। মেয়েটাকে ঘিরে তার চিন্তার শেষ নেই। খুব কাছের একজন ক্লাসমেটের কাছে সে ওই ভয়ঙ্কর দিনের কিছুটা বিবরণ শুনেছে। সেই বিবরণেও উল্লেখ ছিল যে রুহি নাকি কোনো এক আতঙ্কবাদের সঙ্গে পূর্ব পরিচিত ছিল। খুব সম্ভবত তাদের মধ্যে কোনো প্রেম ঘটিত সম্পর্কও ছিল। নিশা প্রথমে এটা বিশ্বাস করতে চায়নি, কিন্তু সেই ক্লাসমেট জানায় তারা স্বচক্ষে দেখেছে। রুহির ওই আতঙ্কবাদের সঙ্গে জড়িত থাকাকে ঘিরে ক্লাসের সকলেরই তার প্রতি তিক্ত অনুভূতি কাজ করছে। কেবল এক অজানা কারণে কেউ মুখ ফুটে সেই বিষয়ে আর কিছু বলছে না। রুহি বর্তমানে কি অবস্থায় আছে তা আল্লাহই কেবল ভালো জানেন, কিন্তু নিশা জানে তার বেস্ট ফ্রেন্ড ভালো নেই। ওর জীবন যে খুব দুর্বিষহ কাটছে তা সে খুব আন্দাজ করতে পারছে। রুহির কথা মনে পড়তেই নিশা ফেসবুকে লগ ইন করে। অতঃপর রুহির আইডি সার্চ করে প্রবেশ করে রুহির হাস্যজ্জ্বল ছবিগুলো দেখতে দেখতে ভাবে, এই একই হাসি কি আর কখনো দেখতে পাবে সে? নিশার উদাস মনে আরো কালো মেঘের আনাগোনা শুরু হয়। সে রুহির আইডি থেকে বের হতেই নিউজ ফিড পিপল মে ইউ নোতে হঠাৎ একটা আইডি দেখে চমকে যায়। তামজিদ সাইফ। নিশা আইডিটাই প্রবেশ করে সর্বপ্রথম অদ্ভুত লোকটার প্রোফাইল পিকচার বড় বড় চোখ মেলে দেখে। জঙ্গলি প্রিন্টেড টি শার্ট পরিহিত লোকটা জঙ্গলি এক জায়গায় গলায় কালো সবুজের মাঝামাঝি রঙের একটি জঙ্গলি সাপ পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। মুখে তার ফকফকা 32 দাঁতের হাসি ঝুলে আছে। নিশার অবচেতন মন বলে ওঠে, লোকটা পাগল, মরার ভয় নেই একদম। আগ্রহবশত এবার নিশা সাইফের আইডি স্টক করা শুরু করে, কিন্তু হতাশাজনকভাবে সাইফের আইডিতে তেমন কোনো তথ্যই দেওয়া নেই তার ব্যাপারে। কেবল গোটা 20 ছবি রয়েছে। প্রতিটি ছবি বনে জঙ্গলে তোলা এবং প্রতিটি ছবিতেই তার সঙ্গী হলো কোনো পশু প্রাণী। গরু ছাগল হতে শুরু করে জঙ্গলের বন মরক পর্যন্ত কাউকে রেহাই দেয়নি উম্মত লোক। নিশা যখন স্টকিংয়ে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে বারান্দায় দরজায় এসে উপস্থিত হয় নার্স কোলি। তিনি গলা ছাড়ি দিয়ে প্রশ্ন করেন, রুমে যাও এখন নিশা, অনেকক্ষণ ধরে বসে আছো। আচমকা কারো আগমনে নিশা চমকায়। হাতের ফোনটা এলোমেলো ভঙ্গিতে কোলে রেখে দেয়। মাথা নেড়ে সম্মতি পোষণ করে বলে, হ্যাঁ, বসে থেকে কোমর ধরে আসছিল একদম।
মহিলা নার্সটি হাসি মুখে এগিয়ে এসে বলে, ফিজিওথেরাপি চলছে যে তাই মাসলগুলো এইরকম পেন ফিল করছো, ধীরে ধীরে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। নিশা হেসে ফোনটা হাতে নিয়ে নার্স কোলের সাহায্যে রুমে চলে যায়। ভীতু মেয়েটা জানলও না কখন তার অজান্তে এলোমেলো হাতে চাপ লেগে ওই পাগল লোকটার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গিয়েছে। গতকাল সন্ধ্যায় হেডকোয়ার্টারে গুরুত্বপূর্ণ সেনা সদস্যদের মধ্যে এক দীর্ঘ আলাপ চলেছে। আলাপের মুখ্য বিষয় ছিল সদ্য ঘটে যাওয়া টেররিস্ট অ্যাটাক এবং সেই সঙ্গে ফিলিস্তিনির সঙ্গে জড়িত হওয়ার তথ্যটা সম্পর্কে। লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফার সিনিয়র কর্নেল জুবায়ের শিকদার ফিলিস্তিনের ব্যাপারে জেনেই চাইছিল এই ব্যাপারটা মিডিয়ায় ডিসক্লোজ করে ফিলিস্তিনের উপর সব দায় চাপিয়ে দিতে, কিন্তু তাতে বাদশাদে মিটিংয়ে উপস্থিত সকল সেনা সদস্যরা। জুবায়ের শিকদার তখন তেতে উঠে বলেন, জনগণ আমাদের উপর থেকে আস্থা হারাচ্ছে, এটাই কি চাইছো তোমরা? মিটিং টেবিলে উপস্থিত মেজর শাহরিয়ার দুর্জয় তখন থমথমে গলায় শুধায়, কোনো ধরনের কনফার্মেশন ব্যতীত যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের ওপর এত বড় দায় চাপিয়ে দেয়া কি আমাদের নীতি বিপক্ষেও নয়? দুর্জয়ের কণ্ঠস্বর শুনে সকলের শির দাঁড়াবে, হিমশীতল হাওয়া বয়ে যায়। মেজর দুর্জয় বরাবরই ব্ল্যাক কফির মতো তেতো গাছের মানুষ। সেই তেতো কফিতে আরো 2 চামচ কফি পাউডার মিক্স করলে তা খেতে যতটা বিদঘুটে হবে, দুর্জয়ের কণ্ঠও ঠিক ততটাই ভয়ঙ্কর শোনাচ্ছিল। সবাই কিছুটা ভয় পেলেও কর্নেল জুবায়ের শিকদার দমে না। তিনি বলে ওঠে, আর কোনো কনফার্মেশন চাচ্ছ তুমি? সত্যটা দিনের আলোর মধ্যে পরিষ্কার, এই টেররিস্টগুলো সব ওদের নেওটা। দুর্জয়ের দমিয়ে রাখা রাগ ক্ষোভ এবার শীতল গলায় প্রকাশ পায়। সত্যটা দিনের আলোর মতোই পরিষ্কার স্যার। ওরাও নিজেদের ভূখণ্ডের জন্য লড়াই করছে স্যার, ঠিক যেমনটা আমাদের দেশের মানুষ করছিল। মিটিংয়ে উপস্থিত কর্নেল আশরাফুল মামুন এবার জুবায়ের শিকদার এবং দুর্জয়ের নীরব দ্বন্দ্বে বাগড়া দিয়ে বলে ওঠেন, কর্নেল জুবায়ের শিকদার, পরিস্থিতি লজিক দিয়ে ভেবে দেখুন। এই ঘটনার সঙ্গে যে দেশের নাম উঠে এসেছে তাদের পক্ষে কখনই সম্ভব নয় এরকম একটা ঘটনার সঙ্গে যুক্ত হওয়া। তবুও তারা জড়িত কিনা এই সন্দেহ কারো মনে থেকে থাকলে সেই সন্দেহ মেটানোর জন্য আমাদের সলিড প্রুফের প্রয়োজন। আশরাফুল মামুনের কথা শুনে জুবায়ের শিকদারের মুখ কালো হয়ে আসে। জুলফিকার মুস্তফা সেই সুযোগে আশরাফুল মামুনকে উদ্দেশ্য করে বলে, কর্নেল আশরাফুল কি জানতে চাইলে জুলফিকার বলেন, স্যার, একটা উপায় আছে সত্যটা জানার। আমরা সবাই জানি বাংলাদেশের তরফ থেকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আগামী সপ্তাহে আমাদের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সেই ত্রাণ ফিলিস্তিনে গিয়ে পৌঁছাবে। এই সুযোগে যদি আমরা আমাদের কিছু দক্ষ সেনাকে সেখানে পাঠাই, তাহলে এর একটা বিহিত করা সম্ভব। আমাদের সৈন্যরা সেখানে গিয়ে পরিস্থিতি তদন্ত করে জানতে পারবে যে কে কিংবা কারা এই ওয়েবসাইটে এইসব আপডেট পরিচালনা করছে। জুবায়ের ব্যতীত সকলেই জুলফিকারের প্রস্তাবে একমত পোষণ করে। কর্নেল আশরাফুল মামুন জানায় তিনি উপরের পদের লোকদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবেন। অনুমতি মিললেই ওনারা এই প্রস্তাবে আমল করবেন। দুর্জয় শুনে মনে মনে খানিকটা স্বস্তি অনুভব করেছিল। যাক, এই উপায়ে অন্তত সত্যটা তো সবার সামনে আসবে। তাই ঢের মানিক নামক শমশের মজুমদারের নেওয়াটা মালিকের কথা অনুযায়ী বাণীকে খুঁজে বের করার মিশনে নেমেছে। এই মিশনের শুরুতেই সে শমশেরের দেওয়া ক্ষমতা কাটিয়ে প্রথমে হসপিটালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে যায়, কিন্তু তখনই সে জানতে পারে উল্লেখ্য সময়ের সিসিটিভি ফুটেজটা অ্যাক্সিডেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজের রেকর্ডিংটা অ্যাক্সিডেন্টলি ডিলিট হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তা বুঝতে অসুবিধা হয় না মানিকের। সে সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দেয় শমশের মজুমদারের নিকট। শমশের মজুমদারের মতো ধূর্ত লোক উপলব্ধি করে হিরণের ওই রুগ্ন স্ত্রী কারো সাহায্য নিয়ে পালিয়েছে, কিন্তু কার সাহায্য নিয়েছে? পর মুহূর্তেই শমশেরের মনে পড়ে একই সময়ে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফার মেয়েও একই হসপিটালে অ্যাডমিট ছিল। এরকম একটা কাজ ঘটানো জুলফিকার মুস্তফার জন্য কোনো অসম্ভব বিষয় নয়। তবে কি ওই অসভ্য মেয়েটা জুলফিকার মুস্তফার হেফাজতে আছে? ভাবনাটা মাথায় উকি দিতেই শমশেরের মুখে বিতৃষ্ণা ছড়িয়ে পড়ে। হিরণের স্ত্রী তাদের কাজ সম্বন্ধে কতদূর জানে তা শমশেরের জানা নেই, কিন্তু ওই অসভ্য মেয়ে যদি তাদের কাজ সম্পর্কে এক বিন্দু পরিমাণ সত্যি ওই লেফটেন্যান্ট কর্নেলকে জানায় তবে ভীষণ বিপদ হবে। কথাগুলো ভাবতে ভাবতে শমশের মানিককে ফোন করে বলে ওঠে, জুলফিকার মুস্তফার উপর নজর রাখো। ওই মা খুব সম্ভব ওই লেফটেন্যান্ট কর্নেলের খোপের ভিতরে গিয়ে লুকিয়েছে। যত দ্রুত সম্ভব হিরণের মাকে আমার চাই।
বসের আদেশ পেতে মানিক আর বিলম্ব করে না। সে দ্রুত জুলফিকারের উপর নজর রাখা শুরু করে। সকাল পেরিয়ে রাত হয়, কিন্তু সন্দেহভাজন কিছু তার চোখে পড়ে না। অবশ্য আর্মি কোয়ার্টারের ভেতর কিংবা তার আশেপাশে উকিঝুঁকি মারার সাহস করে না মানিক। সে কারণে আর্মি কোয়ার্টারের মধ্যে বানি আছে কিনা তা বুঝতে বেশ হিমশিম খাচ্ছে মানিক। মনের হিমশিম দূর করতে সে শমশেরকে ফোন করে প্রশ্ন করে, স্যার, আর্মি কোয়ার্টারের ভেতর বানি ম্যাডামের থাকার কোনো সম্ভাবনা রয়েছে কি? শমশের সেকেন্ড পাঁচেক ভাবেন, তার মস্তিষ্ক জবাব দেয়, না, কোনো সম্ভাবনা নেই। মুখে তিনি জবাব দেয়, জুলফিকার নিজের ঘরে ওই মেয়েকে তোলার মতো বোকামি হয়তো করবে না। তুমি ভালো করে নজর রাখো। আমার মনে হয় না অন্য কোনো সুরক্ষিত আস্তানায় হয়তো ওই মেয়ে ঘাঁটি পেয়েছে। রাতের খাবার সেরে ঘুমানোর আগে স্টাফ মেসের কমন রুমে 701 হয়েছে। সকলেই তখন রাফির জন্য আনন্দ প্রকাশে ব্যস্ত। তাদের লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফাকে ফিরিয়ে দেননি অন্যার পিতা। জুলফিকার প্রচুর বিচক্ষণতার সঙ্গে ভদ্রলোকের বরফের ন্যায় মনকে গলাতে সক্ষম হয়েছেন। রাফির ব্যাপারে পজিটিভ মতবাদ দ্বারা তিনি ভদ্রলোককে বেশ ইমপ্রেস করেছেন। ফলস্বরূপ সামনের শুক্রবার রাফি এবং অন্যার বাগদান। বিয়েটা অবশ্য কেবল রাফির প্রমোশনের পরেই সম্ভব, কিন্তু ততদিনের জন্য অন্য অফিসিয়ালি রাফির বাগদত্তা হিসেবে পরিচিত থাকবে, আর তাদের মনে বিচ্ছেদের ভয় কাজ করবে না। রাফির পরিবার অবশ্য আগে থেকেই অন্যার ব্যাপারে জানত। ওনারাও আর বাগদান নিয়ে কোনো আপত্তি করেননি। সবাই যখন আনন্দঘন মুহূর্তে মশগুল, সাইফ তখন ক্লান্ত দেহটা একটা সোফায় মেলে বসে। ফোনটা হাতে নিয়ে নেট অন করতে একের পর এক নোটিফিকেশন এসে ভিড় জমায়। এত নোটিফিকেশনের ভিড়ে সাইফের দৃষ্টি স্থির হয় অনাকাঙ্ক্ষিত এক নোটিফিকেশনের পানে। ইয়াসমিন মুস্তফা সেন্ড ইউ এ ফ্রেন্ড রিকোয়েস্ট। সাইফ বুঝে পায় নাই ভীতু বাচ্চা মেয়ে তাকে রিকোয়েস্ট পাঠিয়েছে কোন উদ্দেশ্যে। ইনবক্সে এসে সাইফকে ভাইয়া ভাইয়া ডেকে মুখে ফেনা তুলতে সাইফ ভাবনায় মশগুল হয়ে রিকোয়েস্টটা একসেপ্ট করে। হাজার হোক, তার লেফটেন্যান্ট কর্নেলের একমাত্র ভীতু মেয়ে, অযথা মেয়েটাকে ঝুলিয়ে রাখার মানে হয় না। যদিও সাহেব জগতের সকল মেয়েকে বউজাত হিসেবে গণ্য করে, কিন্তু এই মেয়ের জন্য না হয় নিয়ম বদলাবে। স্যারের আদরের মেয়েকে না হয় পাতানোপনের আসনে বসাবে সসম্মানে। রাত তখন সবে 9টা বাজে। নিশা খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে ল্যাপটপে একটা মুভি দেখছিল। হঠাৎ ফোনের নোটিফিকেশনের টুং শব্দে সে ঘাড় ঘুরিয়ে ফোনটা হাতে নেয়। অপ্রত্যাশিত নোটিফিকেশন পেয়ে তার চক্ষু চড়াক গাছ। তামজিদ সাহেব এক্সপেক্টেড ইওর রিকোয়েস্ট। এই অনর্থক নোটিফিকেশনের মানে কি? নিশা তো এই লোককে রিকোয়েস্ট পাঠায়নি, তবে তার আইডি হ্যাক হলো নাকি? কথাটা ভাবতে ভাবতে নিশা সাইফের ইনবক্সে এক শব্দে প্রথম মেসেজটা সেন্ড করে। ভাইয়া। মেসেজটা সেন্ড হয় সাথে সাথেই, অতঃপর 1 মিনিটের মাথায় রিপ্লাই আসে, বলুন বোন। আরো 6টা দিন পেরিয়ে গিয়েছে। এই নিরাপত্তার বেড়াজালে আবদ্ধ বাড়িটায় বাণীর প্রায় দমবন্ধ অনুভব হয়। নিজের মেয়েকে ছাড়া প্রতিটা মুহূর্ত তার ছটফট করে পার হয়। তার খুব ইচ্ছে নিজের মেয়েকে নিয়ে এই শহরটা ছেড়ে দূরে চলে যাওয়ার, কিন্তু তা সম্ভব হচ্ছে না একটা মানুষের জন্য কেবল। শাহরিয়ার দুর্জয় সেদিন রাতে এই বাড়ি থেকে প্রস্থান করার পর আর এই বাড়ির মুখ হয়নি। প্রথমে বাণী নিয়ে খুব অস্বস্তি কাজ করছিল, কিন্তু ইলিয়াস কাঞ্চন নামক লোকটার মাধ্যমে দুর্জয় একদিন কলে তার সঙ্গে কথা বলেছিল। সেই কথোপকথনে দুর্জয় জানায় যে সে খুব জরুরি একটা কাজে আটকে আছে, ব্যস্ততা কিছুটা কমলেই সে আসবে। বাণী যেন ধৈর্য ধরে কেবল অপেক্ষা করে, নিজে যেন ভুল করে দুর্জয়ের কথার বাইরে গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বন্নিকে উদ্ধারের চেষ্টা না করে। দুর্জয়ের উপরে আস্থা রেখে যেন একটু স্থির থাকে। বাণী দুর্জয়ের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা পায় না। সে নিজেও ভালো করে জানে কোনো ধরনের সাহায্য ব্যতীত বন্নিকে ওই বাড়ি থেকে উদ্ধার করা এক প্রকার অসম্ভব ব্যাপার, কিন্তু মায়ের মন এত যুক্তি মানতে চায় না। ইচ্ছে হয় ছুটে নিজের মেয়ের কাছে চলে যেতে। এই কয়েকদিনে আরেকটা ব্যাপারে বাণী না চাইতেও খুব আগ্রহ অনুভব করে, তাহলে এই বাড়ির লক করা বেডরুমটা। কেন যেন তার মনে হয় ওই বেডরুমের ভিতরে দুর্জয় খুব গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে রেখেছে। অবশ্য তা অবাক করার মতো বিষয় নয়, দুর্জয়ের পেশা অনুযায়ী এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবুও কেন জানি ঘুরে ফিরে বাণীর ওই রুমটা এক দফা ঘুরে দেখার খুব ইচ্ছে জাগে, কিন্তু পর মুহূর্তে সে নিজেকে বলে শাসায় যে দুর্জয় তাকে সাহায্য করে কেবল এখানে থাকার সুযোগ করে দিয়েছে, অনেকটা শরণার্থীর ন্যায়। এই সামান্য সাহায্যের মানে এই নয় যে দুর্জয় তাকে নিজের ব্যক্তিগত জীবনের প্রতি আগ্রহ দেখানোর এক্সেসও দিয়েছে। ইউটিউবে বিবিসি নিউজের একটা ইংরেজি প্রতিবেদন দেখতে দেখতে এসব আকাশকুসুম ভাবনায় মশগুল ছিল বাণী। আচমকা গুলিবর্ষণের তীক্ষ্ণ শব্দে তার ভাবনা জগতে ভাটা পড়ে। ভীত দৃষ্টি মেলে সে টিভির স্ক্রিনের পানে তাকায়। রঙিন পর্দায় দেখাচ্ছে চট্টগ্রামে সে ভয়ঙ্কর টেরোরিস্ট অ্যাটাকের ঝলক।
কলেজ ভবনের থেকে দূরে রাস্তায় সাংবাদিকদের উপচে পড়া ভিড়। দূর হতে কলেজ ভবনের ভেতর থেকে ভেসে আসছে গুলিবর্ষণের শব্দ। বাণী ভীত দৃষ্টি মেলে দেখে ভয়ঙ্কর সে দৃশ্য। দুর্জয় কিছুদিন পূর্বে এই বাড়ির টিভিটাই ওয়াইফাই সংযোগের ব্যবস্থা করতে একজন লোককে পাঠিয়েছিল, হয়তো বাণীর একাকিত্ব ঘোচানোর জন্য, নতুবা বাণীর সময় কাটানোর জন্য। ওয়াইফাই সংযোগ দিয়ে যাওয়ার পর থেকে বাণী বহির্বিশ্বের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা নিয়ে ডকুমেন্টারি দেখে যাচ্ছে একের পর এক। আজ কতগুলো বছর ধরে সে বাহিরের পৃথিবী সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত। সে তো ভেবেছিল হিরণের ওই 4 দেয়ালে ঘেরা প্রাসাদের ভেতরটাই কেবল ভয়ঙ্কর, কিন্তু এখন দেখতে পাচ্ছে বাহিরের দুনিয়াটাও ভালো নেই। কেমন একটা অসুস্থ পরিবেশ চারপাশ ঘিরে। মানুষরূপী একদল জানোয়ার পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে, যারা কিনা নিরাপরাধ মানুষদের উপর অমানবিকভাবে গণ হত্যাযজ্ঞ চালাচ্ছে। আর এই জানোয়ারগুলো এতটা শক্তিশালী রূপ ধারণ করেছে যে এখন কেউই এদের দমাতে পারছে না। বাণী জানে না এই পরিস্থিতির শেষ কোথায়, কিন্তু সে মনে মনে দোয়া করে যেন পৃথিবীটা সুস্থ হয়, এই গোলাগুলি যেন শেষ হয়, নিরাপরাধ মানুষ এবং নিষ্পাপ শিশুরা যেন মুক্তি পায়। ব্যক্তিগত একটা ফোন পেতে প্রত্যয় যত দ্রুত সম্ভব চট্টগ্রামের নামি দামি একটা কফি শপে এসে উপস্থিত হয়। মুখভঙ্গি তার অ্যাজ ইউজুয়াল তেতো রকমের। টেবিলের অপর প্রান্তে বসে থাকা মধ্যবয়সের 2 ভদ্রলোক এবং ভদ্র মহিলা সতর্ক দৃষ্টি মেলে দেখে প্রত্যয়কে। বোঝার চেষ্টা করছে ছেলে রেগে আছে নাকি না। প্রত্যয় সেই দৃষ্টি উপেক্ষা ভদ্রমহিলার উদ্দেশ্যে সরাসরি বলে, তোমরা উইদাউট এনি নোটিস হঠাৎ চট্টগ্রাম এসেছ কি আমার চেহারা খুঁটিয়ে দেখতে? ভদ্রমহিলা নরম গলায় প্রত্যুত্তর করে, 3 মাস ধরে তুমি বাড়ি আসো না, আমাদের কি ইচ্ছে করে না তোমাকে একটু দেখার? প্রত্যেক টেবিলের উপর থাকা গরম কফি কাপটার পাশে হাত ছুঁয়ে উত্তর দেয়, ভিডিওগুলো তো দেখোই। এবার ভদ্রলোক সামান্য কেশে বলে ওঠে, শুনলাম তুমি নাকি আগামীকাল দেশের বাইরে যাচ্ছ। প্রত্যয়ের ভুরু এবার কুঁচকে আসে। সে বলে, তুমি আমার পিছনে কি গোয়েন্দা লাগিয়েছো? ভদ্রলোক প্রত্যয়ের মতেই মুখ কালো করে জবাব দেয়, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার পেশার উপরের পদের বেশ কিছু জনের সঙ্গে আমার ভালো সাক্ষাৎ রয়েছে। তুমি আমাকে নিজের জীবনের ব্যাপারে কিছু জানাও বা না দেখে আমি কিছু জানতে পারবো না, সেটা তোমার ভুল ধারণা। প্রত্যয় এবার গরম কফির মগে একটা চুমুক দিয়ে বলে, চট্টগ্রাম যেহেতু এসেছো ওই আম্মুকে নিয়ে, তাহলে কক্সবাজারে ঘুরে যেও কিছুদিন। যান্ত্রিক কোলাহল মুক্ত সমুদ্রের বিশুদ্ধ হাওয়ার প্রশান্তি খুঁজে পাবে। ছেলের এমন আউট অফ টপিক জবাবে মতিউর আরাফাত খুব বিরক্ত হয়। তিনি রাগ সংবরণ করে ফিসফিসিয়ে শুধায়, তুমি ফিলিস্তিনে যাচ্ছ ত্রাণ বিতরণ করতে? মাথা ঠিক আছে তোমার? প্রত্যয় সঙ্গে সঙ্গে আশেপাশে তাকায় সতর্ক দৃষ্টিতে, পরখ করে কেউ তাদের কথা শুনল কিনা। নিশ্চিত হয়ে নিচু গলায় জবাব দেয়, এই বিষয়ে এখানে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আর আমি যাব, এটা ফাইনাল। মতিউর আরাফাত স্ত্রী ফিজার উদ্দেশ্যে বলে, তোমার ছেলের মাথা নষ্ট হয়ে গেছে ফিজা, ওকে বুঝাও। স্বামীর কথা শুনতে ফিজা উঠে এসে ছেলের পাশে চেয়ারটায় বসে। ছেলে 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে ওঠে, বাবার সময় আছে, তুমি মানা করে দাও, তোমার বাবা ব্যবস্থা করে নিবে একটা। তোমার জায়গায় যেন অন্য কাউকে পাঠানো হয় সেই ব্যাপারে কথা বলবে। প্রত্যয় নিজের মায়ের সেন্টিমেন্ট উপলব্ধি করে, তবুও সে নরম হয় না, বরং কাটকাট গলায় জবাব দেয়, সরি আম্মু, তোমার এই আবদারটা রাখতে পারলাম না। মতিউর আরাফাত এবার রেগে বলে ওঠে, তুমি জানো তুমি কোথায় যাচ্ছ? একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে। ওখানে লাইফের কি গ্যারান্টি আছে? নিজের ভাইয়ের পথে হাঁটা বন্ধ করো। সব দেশপ্রেম ওকে দিয়ে কি দিয়েছিল মনে আছে? যুদ্ধের ময়দানে মরেছে। আর যাদের নিজের ভাই ভেবেছিল তারা কি করেছে তোমার ভাইয়ের সাথে? তারা নিজেদের বাঁচাতে সেখান থেকে পালিয়ে এসেছে। তোমার ভাইয়ের লাশটা অব্দি শত্রুর ঘাঁটি থেকে নিয়ে ফিরেনি। তুমিও কি একই পরিণতি চাও? প্রত্যয় শুনে সবটা। পাশে বসা নিজের মায়ের নীরব অশ্রু সে টের পায়, কিন্তু মায়ের চোখে জল না মুছে সে নিজের আব্বুর দিকে তাকিয়ে শীতল গলায় বলে, যুদ্ধের ময়দানে কেউ মরে না আব্বু, শহীদ হয়। ভাইয়া ইজ এ মার্ডার, ভাইয়া ইজ এ মার্টার। কথাটুকু বলেই প্রত্যয় উঠে দাঁড়ায় প্রস্থানের উদ্দেশ্যে। যাওয়ার আগে ফের বলে, আর ছোটবেলায় তোমরাই সবসময় বলতে
বড় ভাইয়ের থেকে যেন ভালো কিছু শিখে সেই অনুসারে লাইফ লিড করি। এখন যখন ভাইয়ের পথ অনুসরণ করে ভালো কিছু করছি, তখন তোমাদের এত সমস্যা হচ্ছে কেন? উত্তরের অপেক্ষায় আর দাঁড়ায় না প্রত্যয়, সেখান থেকে প্রস্থান করে। মতিউর আরাফাত স্ত্রীর দিকে তাকিয়ে বলে, এক ছেলের জানাজা পড়েছে ফিজা। নিজের জীবন দশায় আরেকজন ছেলের জানাজা পড়ার মতো সাহস আমার নেই। ওকে এই পথ থেকে ফেরানোর জন্য যা যা করা প্রয়োজন আমি করব। ওকে বুঝাতে হবে ওর কিছু হলে এ দেশের কিছু যায় আসবে না, কিন্তু ওর পরিবার শেষ হয়ে যাবে। কি করবেন আপনি? পুরুষ মানুষকে ঘরমুখ করার সক্ষমতা আল্লাহ শুধু নারীদেরকেই দিয়েছেন। ক্ষীণ ইঙ্গিতটা বুঝতে পেরে ফিজা চুপ হয়ে যান। উনি আর এসব বিষয় নিয়ে মাথা ঘামান না। উনি শুধু নিজের ছেলে জীবিত ফিরে আসাটুকু কামনা করেন। পরন্ত সন্ধ্যায় দরজার কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে দুর্জয়। মিনিট গড়ানোর আগেই ভেতর থেকে দরজা খুলে দেয় শাড়ি পরিহিতা এক রুগ্ন নারী। দুর্জয় এক পলক তাকে দেখে চোখ নামিয়ে ফেলে। বহু বছর পূর্বে দেখা এক টম বয়কে এত বছর পরে বাঙালি নারী রূপে দেখে সে প্রায় অজানা কারণে অস্বস্তি অনুভব করে। বানিও দুর্জয়কে দেখে চোখ নামিয়ে নেয়। সেদিন রাতের পর আজ তাদের প্রথম দেখা। অস্বস্তি বানিও অনুভব করছে। তার ব্যাপারে আর কোনো কিছু এই মানুষটার অজানা নয় ভেবেই সে অস্বস্তি কাজ করছে। নিরাপত্তার পালা ভেঙে দুর্জয় বলে, সারাদিন বাড়ির ভেতরেই থাকো, উঠানে বের হও না? বানি কেবল মাথা নেড়ে না জানায়। দুর্জয় গলা ছাড়ি দিয়ে বলে, ভেতরে আসবো না, বাইরে বের হও, উঠানে হাঁটতে হাঁটতে কথা হবে। বানি আর কথা বাড়ায় না। শাড়ির আঁচলটা টেনে অপর পাশের কাঁধে চেপে দুর্জয়ের পিছু পিছু বের হয়। উঠানের এক পাশে ইলিয়াস কাঞ্চন সহ আর একজন টহল দিয়ে বেড়াচ্ছে। তাদের এদিকে কোনো ধ্যানই নেই। দুর্জয় হাঁটতে হাঁটতে বলে ওঠে, তোমার বাবা আনিসুজ্জামান তালুকদার বর্তমানে কি অবস্থায় আছে সেই সম্পর্কে কোনো আইডিয়া আছে? ওনার ব্যাপারে কিছু জানতে আমি আগ্রহী নই। দৃঢ় গলায় কথাটুকু বলে বানি। দুর্জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আনিসুজ্জামান তালুকদার 6 বছর আগে মারা গিয়েছে বানি। হি ইজ নো মোর। বানি চকিতে দুর্জয়ের পানে তাকায়। অবাক সে, তবে দুঃখ অনুভব করছে না বিন্দু পরিমাণ। সে মাথা নত করে বলে, ও, জানতে চাইবে না কিভাবে মারা গেল? উনি কখনো জানতে চেয়েছিলেন একটা আগন্তুক লোকের বাড়িতে আমি কিভাবে বেঁচে আছি? বাড়ির চাপা ক্ষোভ তার কণ্ঠে স্পষ্ট ফুটে ওঠে। দুর্জয় নিজেই বলে ওঠে, তোমাদের বাড়িতে ডাকাত হামলা হয়েছিল, ডাকাতেরা কয়েক কোপে ওনাকে খুন করেছে। বানি আগ্রহ পায় না এই ব্যাপারে কিছু না শোনার। লোকটাকে সে চরম ঘৃণা করে। সেই ঘৃণার মাঝে মায়ার কোনো স্থান নেই। এরকম নিকৃষ্ট একটা লোক পৃথিবী থেকে চলে গেলে পৃথিবীর নিশ্চয়ই খুব বড় কোনো ক্ষতি হয়ে যাবে না। দুর্জয় এবার হাঁটা থামিয়ে বানির মুখোমুখি দাঁড়িয়ে বলে, আমার মনে হয় কোনটার সাথে হিরণ জড়িত, যেন আর কেউ তোমার ভাইয়ের মতো আনিসুজ্জামানকে ফলো করে তোমার পর্যন্ত পৌঁছাতে না পারে। বানি এতে অবাক হয় না। হিরণের জন্য এটা অসম্ভব বিষয় নয়। সেসব কথা বাদ দিয়ে সরাসরি বলে, I don't care about them, দুর্জয়। I only care about my daughter. আজকে 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে ও আমাকে ছাড়া থাকছে। ও এখন অনেক ছোট। She needs me. দুর্জয় বুঝতে পারে বানি আনিসুজ্জামান তালুকদার কিংবা হিরণ কারো ব্যাপারে কথা বলতে আগ্রহী নয়। তাই সে বলে, ট্রাস্ট মি, খুব দ্রুতই বন্যি তোমার কাছে থাকবে। তাদের অগোচরে উঠোন সীমানার বাহিরে ঝোপঝাড়ের আড়াল হতে একজোড়া চোখ তাদের ভালো করে দেখে নেয়। খুবই সাবধানে নিজের ফোনে নিঃশব্দে ধারণ করে তাদের ছবি। মুখে লেপটে থাকা কুরুর হাসিটা দীর্ঘায়িত করে সে ফের তাকায় দুর্জয় ও বানের পানে। ফোনে একটা মেসেজ পেতে দ্রুত ওড়না মাথায় পেঁচিয়ে নিঃশব্দে পা টিপে টিপে রুম ছেড়ে বের হয়। রাত 12:30টায় এ সময় তার বাড়ির প্রত্যেকেই গভীর ঘুমে তলিয়েছে। তবুও সবাই ঘুমিয়েছে কিনা নিশ্চিত হয়ে সে বিড়ালের মতো কদম ফেলে ঘর ছেড়ে বের হয়। অতঃপর দ্রুত বাড়ির বাহিরে রাস্তায় বের হতেই দেখে একটা বাইক নিয়ে অদূরে দাঁড়িয়ে আছে রাফি। কেবল রাফি একা হলে অন্য এই মুহূর্তে ছুটে গিয়ে তার বুকে আশ্রে পড়ত, কিন্তু রাফির সঙ্গে দাঁড়িয়ে থাকা সাইফ এবং প্রত্যয়কে দেখে সে নিজের সেই ইচ্ছায় বালিচাপা দিয়ে শান্ত পায়ে হেঁটে এগিয়ে যায়। সাইফ অন্নাকে দেখেই একগাল হেসে বলে, আসসালামু আলাইকুম ভাবি। অন্নাও সামান্য হেসে সালামের জবাব দেয়। প্রত্যয় অবশ্য এত ফর্মালিটিস না করে হেসে বলে, হাই অন্না। সাইফ সঙ্গে সঙ্গে বাগড়া দিয়ে বলে, শালা, ভাইয়ের বউকে ভাবি বলে, এতটুকু কমন সেন্স নাই। প্রত্যয় ভুরু কুচকে বলে, এখনো রাফির বউ তো হওনি। এঙ্গেজমেন্ট তো হয়েছে, মানে ওই 50% বউ অলরেডি হয়ে গেছে।
বাকি 50% কবুল বললেই হয়ে যাবে। সাইফের যুক্তির পিঠে প্রত্যয় আর কিছু বলে না। এই ছেলেকে একটা কিছু বললে সে এটার পিঠে 10টা যুক্তি হাজির করে দিবে। রাফি বন্ধুদের দিকে আহত দৃষ্টি মেলে কিছু একটা ইশারা করে। সাইফ এবং প্রত্যয় সেই ইশারা দেখে বেশ মজা পায়। বেচারাকে কি অসহায় দেখাচ্ছে। সাইফ শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, আজকে প্রত্যয় গার্ড দিবি, অন্যার হিটলার বাপকে দেখলেই সাথে সাথে সিগন্যাল দিবি, ঠিক আছে? নিজের আব্বুকে এরকম হিটলার ডাকায় অন্না সামান্য মুখ লটকে বলে, ভাইয়া, পৃথিবীর সব প্রেমিকার বাপই হিটলার হয়। বিশ্বাস না হলে একটা প্রেম করে দেখুন, প্রেমিকার সঙ্গে হিটলার শ্বশুর বাই ওয়ান গেট ওয়ান অফারের মতো পেয়ে যাবেন। সাইফ আর প্রত্যয় দুজন দুদিকে পাহারা দেওয়ার জন্য প্রস্থান করতে অন্না মুখ কালো করে প্রশ্ন করে, কবে নাগাদ ফিরবে তুমি? জলদি ফিরবো। অন্যার কোনো কথা বলে না, মুখ কালো করে রাফির দিকে তাকিয়ে থাকে। তাই রাফির এই ফিলিস্তিনে যাওয়ার বিষয়টা মোটেও ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই তার। রাফির পেশাকে সে সম্মান করে। সেই বিষয়টা মাথায় রেখেই সম্পর্কে জড়িয়েছিল যে রাফির কাছে সবসময় তার চাকরি ফার্স্ট প্রায়োরিটি থাকবে। রাফির কাছে যেমন তার জব ফার্স্ট প্রায়োরিটি, তেমনই অন্যার কাছে রাফি তার ফার্স্ট প্রায়োরিটি। রাফি এক মুহূর্ত অন্যার মলিন মুখ দেখে হেসে বলে, মলিন মুখে বিদায় জানাবে? অন্যার অপেক্ষা না করে এবার ধীরে সুস্থে রাফিকে জড়িয়ে ধরে বলে, দ্রুত ফিরবে, অপেক্ষায় থাকবো। ভাইয়া, আজ এখনো জেগে? মেসেজটা পেতেই সাইফের আচমকা মেজাজ একই সঙ্গে ফুরফুরে এবং গরম হয়ে যায়। দিন দিন এই মেয়ের ভাইয়া ডাকটা বেড়েই চলেছে। আর অপরদিকে এই গা জ্বালানো ডাক শুনে সাইফের মেজাজ থার্মোমিটারের পারদের মতো বেড়ে যায়। তবুও সে ভদ্রভঙ্গিতে টাইপ করে জবাব দেয়, জি মিস ইয়াসমিন, একটা কাজে এলাম। প্রায় সঙ্গে সঙ্গেই নিশা জবাব দেয়, আপনারা অ্যাডাল্টরা বেশ অদ্ভুত। রাত বিরাতেও আপনাদের কাজ থাকে, অথচ এটা ঘুমানোর সময়। মেসেজটা পড়ে সাইফের ভুরু কুচকে আসে। সে অন্যদের বাসার গলির মশার কামড় খেতে খেতে লিখে পাঠায়, আপনার বয়স কত? ব্যাড ম্যানার্স ভাইয়া, মেয়েদের বয়স জিজ্ঞেস করা উচিত না, জানেন না? ডোন্ট ইউ নো দ্যাট? সাইফ চোখ সরু করে মেসেজটা কয়েকবার পড়ে। এখন এই ভীতু মেয়ে তাকে ম্যানার্স শিখাবে। সাইফ ম্যানার্স শিখতে মোটেও ইচ্ছুক নয়, তাই সে লিখে, ঘুমান মিস ইয়াসমিন, গুড নাইট। নিশা মেসেজটা পড়ে অবাক হয়। হুট করে কথার মধ্যপথে বিদায় নেওয়া কি এই লোকের স্বভাব? এই স্বভাবটা মোটেও পছন্দ নয় নিশার। সে বিড়বিড়িয়ে বলে, ব্যাড ম্যানার্স। নিশা ফোন রেখে মন খারাপ করে শুয়ে রয়। অদ্ভুত বদঅভ্যাস হয়েছে তার। এই অতিব্যস্ত ম্যানারলেস লোকটার সঙ্গে কথা বলতে কেন যেন তার ভালো লাগছে তার হঠাৎ করে। হয়তো একাকিত্বের জন্য। আম্মু নেই, আব্বুও প্রায় সারাদিন বাহিরেই কাটায়। রুহি নেই। এমন অবস্থায় তার অবচেতন মন কথা বলার জন্য একজন সঙ্গী খুঁজলেই সেই সাপ বিচ্ছু প্রেমী লোকটাকে মেসেজ দেয়। লোকটা 2-4টা অদ্ভুত কথা বলে কথার মাঝখানে সবসময় উধাও হয়ে যায়। এক রুমের আলিশান হোটেল রুমটা অন্ধকারে ছেয়ে আছে। সে অন্ধকারের মাঝে ল্যাপটপের স্ক্রিনটা রুমটাকে মৃদু আলোকিত করার প্রচেষ্টায় মত্ত। বিছানার হেড সাইডে হেলান দিয়ে বসে কিবোর্ডে দ্রুত ভঙ্গিতে হাত চালাচ্ছে এক রমণী। গভীর মনোযোগ তার ল্যাপটপের স্ক্রিনের দিকে নিবদ্ধ। আচমকা ফোনের রিংটনের শব্দে তার মনোযোগ ভঙ্গ হয়। ফোনটা হাতে নিতেই দেখে একটা ফরেন নাম্বার থেকে ইনকামিং কল। রমণী অপেক্ষা না করে কল রিসিভ করে অ্যারাবিক ভাষায় বলে ওঠে, হ্যালো স্যার। ফোনের অপর পাশ থেকে একটা পুরুষালী স্বর একই ভাষায় বলে ওঠে, মিস দিশান নামরা, নতুন কোনো আপডেট? স্টিল ওয়ার্কিং অন ইট স্যার। এত সময় আপনাকে দেওয়া সম্ভব নয় দিশান, বিষয়টা মাথায় রাখবেন। যত দ্রুত সম্ভব ওই র্যাঙ্কেলকে খুঁজে বের করে সঙ্গে নিয়ে নিজের মাতৃভূমিতে ফিরুন। স্যার, আই উইল বি ব্যাক সুন। ফোনটা রাখতেই সেই নারী জলজল দৃষ্টি মেলে ল্যাপটপের স্ক্রিনের পানে তাকায়। সঙ্গে সঙ্গে একটা আর্টিকেল তার চোখের সামনে ভেসে ওঠে। ইয়েমেনে আরও একটা টেররিস্ট অ্যাটাক। দৃশ্যান চোখ বুজে নেয় সঙ্গে সঙ্গে। হচ্ছেটা কি? তার মাতৃভূমির বর্তমান অবস্থা এভাবেই খুব করুণ। তার উপর পরপর কয়েক মাসের ব্যবধানে 3 বার এই টেররিস্ট অ্যাটাক। এর শেষ কোথায়? নিজের ম্যানেজারের সঙ্গে ব্যবসার হিসাব নিয়ে আলাপনে ব্যস্ত ছিল শমশের মজুমদার। সেখানে সকাল সকাল মানিকের আগমন হওয়ায় তিনি আলাপ থামায়। ম্যানেজারকে বিদায় করে দিয়ে মানিকের উজ্জ্বল মুখপানে চেয়ে হেসে প্রশ্ন করে, কেন? কোনো গুড নিউজ মানিক?
মানিক হেসে মাথা নাড়ে, পকেট থেকে নিজের ফোন বের করে, অতঃপর ফোনটা শমশের মজুমদারের দিকে বাড়িয়ে দেয়। শমশের মজুমদার আগ্রহ নিয়ে ফোনটা নিজের হাতে নিয়ে স্ক্রিনে তাকায়। সঙ্গে সঙ্গে তার মুখেও হাসি ফুটে ওঠে। কৌতুক মিশ্রিত গলায় প্রশ্ন করে, সাথে মালটা কে? মেজর শাহরিয়ার দুর্জয়, লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফার অতি নিকটবর্তী লোক। জুলফিকারকে ফলো করতে করতে আমি মেজর পর্যন্ত পৌঁছেছি। শমশের মজুমদার এবার কিছুটা সিরিয়াস মুখ করে বলে, খালি হাতে ফিরে এলে কেন তবে? স্যার, জায়গাটা খুব সিকিউর। গতকাল সারা রাত আমি ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে মশার কামড় খেয়ে ওখানকার গতিবিধি বোঝার চেষ্টা করেছি। তা গতিবিধি বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে দেরি কেন? শমশেরের কথার ইঙ্গিত বুঝতে পেরেই মানিক হাসে। আজ সকালের নাস্তাটা ঘরে মেয়ের সঙ্গে সেরেই বেরিয়েছেন জুলফিকার মুস্তফা। তিনি নিজেও খুব করে উপলব্ধি করছেন যে নিশাকে তিনি ঠিকঠাক সময় দিতে পারছেন না। মেয়েটা কেমন মনমরা হয়ে থাকে সারাদিন, প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সেদে তেমন একটা কথা বলে না। জুলফিকার খুব ভালো করে বুঝতে পারে নিশার তার সঙ্গে কথা বলতে জড়তা কাজ করে, কিন্তু এই জড়তা ভাঙার উপায় জুলফিকারের জানা নেই। নিজের মেয়েকে জুলফিকার খুব ভালোবাসে, কিন্তু তা প্রকাশ করতে জানে না সে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকায় জুলফিকার। মনে মনে সিদ্ধান্ত নেয় নাইমাকে বাসায় আসতে বলবে। নিশা হয়তো মাকে পেলে খুশি হবে। আর তাছাড়াও জুলফিকারের উদ্দেশ্য মা মেয়েকে আলাদা করা ছিল না কখনো। ফোনের রিংটনের আওয়াজে জুলফিকার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখতেই সে দ্রুত কলটা রিসিভ করে। সালাম দিয়ে শুধায়, কেমন আছেন ভাবি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? নিশার এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নিশার ফিজিওথেরাপি চলছে, ধীরে ধীরে হাঁটার চেষ্টা করছে। যাক, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ নিশা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ফোনের এপাশ থেকে জুলফিকার কেবল মৃদু হাসে। নীরবতা ভেঙে সেই নারী বলে ওঠে, ভাইয়া, আসলে আমি দুর্জয়কে কল করছিলাম, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। ও কোথায়? ভালো আছে তো? প্রশ্নটা শুনতে জুলফিকার বুঝতে পারে দুর্জয় ইচ্ছে করে সুহালা বেগমের কল রিসিভ করছে না। দীপ্তর মৃত্যুর পর থেকে ছেলেটা আরো গিল্টে ভুগছে। নিজের মার কাছ থেকে ভাইয়ের সত্যিটা লুকানোর গিল্ট ফিলিংস ছেলেটাকে খুব পোড়াচ্ছে। জুলফিকার সত্যটা ঢাকা দেওয়ার জন্য অজুহাত দেখিয়ে বলে, ভালো আছে ভাবি, কাজের চাপে একটু ব্যস্ততায় দিন কাটছে ওর। ফোনের অপর পার্শ্বতে দুর্জয়ের মা সুহালা বেগম এবার সামান্য ইতস্তত করে বলে, ভাইয়া, দুর্জয় আজ প্রায় 7 মাস ধরে বাড়ি ফিরছে না। ওকে দেখতে খুব ইচ্ছে করছিল। আমি ভাবছিলাম চট্টগ্রামে এসে কটা দিন থেকে যাব। জুলফিকার মুস্তফার সঙ্গে সঙ্গে বিষম খায়। তার মনে পড়ে যায় গতকাল মাত্র দুর্জয় তাকে জানিয়েছে যে তার পরিচিত এক ক্লাসমেট খুব বড় এক বিপদে পড়েছে। তাকে আপাতত সে নিজের বাবার চট্টগ্রামের বাড়িটাতে রেখেছে। তাকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্যই সে সেদিন জুলফিকারকে বলেছিল হসপিটালের সিসিটিভি ফুটেজ ডিলিট করার ব্যবস্থা করতে। এমন অবস্থায় যদি সুহালা বেগম চট্টগ্রামে আসেন তবে সিচুয়েশন আরো কমপ্লিকেটেড হয়ে দাঁড়াবে। জুলফিকার সুহালা বেগমকে একটা বুঝ দিয়ে বলেন, ভাবি, ওখানে আপনার নিজস্ব বাড়ি আছে, আপনি চাইলে যখন খুশি তখন আসতে পারেন। কিন্তু সত্যি বলতে এই মুহূর্তে আসলে দুর্জয় আপনাকে একদমই সময় দিতে পারবে না। খুব ব্যস্ততায় সময় কাটছে ওর, কিন্তু কিছুদিনের মধ্যেও কিছুটা ফ্রি হবে। তখন না হয় আপনি এসে ওর কাছে থেকে গেলেন অনেকদিন, দুর্জয়ও তখন আপনাকে সময় দিতে পারবে। জুলফিকার মুস্তফার বুঝ পেয়ে সোহালা বেগম তা মেনে নেন। তিনি হেসে বলেন, আচ্ছা, তাই না হয় হবে। আপনি দুর্জয়কে নিয়ে একদমই দুশ্চিন্তা করবেন না ভাবি। আপনি ওকে আগলে রেখেছেন দেখেই আমি কিছুটা নিশ্চিন্তে থাকতে পারি ভাইয়া। ও ছাড়া আমার আর কে আছে বলুন? চট্টগ্রামের সুনামধন্য এক গার্লস কলেজে ঘটিত টেরোরিস্ট অ্যাটাকে আটককৃত টেরোরিস্টগুলো আজ 1 সপ্তাহের বেশি সময় ধরে সেনাদের সেলে আটক অবস্থায় রয়েছে। এই দিনগুলো এই সৈন্যরা কম টর্চার চালায়নি জানোয়ারগুলোর উপর, কিন্তু এরা লোহার তৈরি, মরবে তবুও মুখ খুলবে না। প্রত্যেকের চেহারার নকশা বদলে গিয়েছে মার খেতে খেতে, তবু এদের মধ্যে কোনো হেলদোল নেই। কোনো ধরনের ইমোশনাল ব্ল্যাকমেলিং পর্যন্ত এদের ছুঁতে পারে না। জানোয়ারগুলো পৃথিবীর সকল কিছুর প্রতি মায়া ত্যাগ করেছে। সাদাত নিষ্প্রভ দৃষ্টি মেলে দাঁড়িয়ে আছে একটা সেলের বাহিরে। তার দৃষ্টি স্থির সেলের দরজার মধ্যে ছোট্ট ফাঁক গলে ভিতরের অন্ধকার কুটিরে। এই সেলটার ভিতরে সেই টেররিস্টগুলোকে রাখা হয়েছে। আজ কদিন ধরে এদের খাবার দেওয়া বন্ধ করা হয়েছে, যেন ক্ষুধার তাড়নায় হলে এরা মুখ খুলে, কিন্তু এরা মাটি কামড়ে পড়ে আছে।
তবুও মুখ খুলছে না। আজ এদেরকে এক নতুন ধরনের থেরাপি দেওয়া হবে। শালারা যতক্ষণ না মুখ খুলবে ততক্ষণ এদের ভিন্ন ভিন্ন উপায়ে আদর আপ্যায়ন অব্যাহত থাকবে। সাদাত হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে নেয় সময়টা সকাল 7:45। রাফি প্রত্যয় হৃদয়দের যাওয়ার সময় হয়ে গিয়েছে প্রায়। সাদাত আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে প্রস্থান করে। এই মুহূর্তে বন্ধুদের বিদায় জানানো তার কাছে গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিহিত রাফি, প্রত্যয় এবং হৃদয় সম্পূর্ণ তৈরি যাওয়ার জন্য। সাইফ, সাদাত, জুনায়েদ, ফারদিনে থেকে বিদায় নেয় তারা হাস্যোজ্জ্বল মুখে। অতঃপর মুখোমুখি হয় মেজর শাহরিয়ার দুর্জয়ের। তারা যখন মেজরকে স্যালুট করতে প্রস্তুত তখন তাদের অবাক করে দিয়ে দুর্জয় নিজের দুহাত মেলে দেয় আলিঙ্গনের জন্য। উপস্থিত সকলেই বেশ অবাক হয় তাতে। তবে প্রত্যয় দ্রুত বিস্ময় কাটিয়ে দুর্জয়ের আলিঙ্গন গ্রহণ করে। জুনিয়রকে বুকে জড়িয়ে ধরে দুর্জয় তার কানে ফিসফিসিয়ে বলে, ভুলে যেও না, যেই প্রমাণই পাও না কেন তা সবার আগে জুলফিকার স্যার অথবা আমাকে জানাবে। এক এক করে বাকি দুজনকে আলিঙ্গন করে দুর্জয় একই কথা বলে। প্রত্যয়, রাফি এবং হৃদয় ভালো করেই জানে মেজর এরকম একটা কথা কেন বলেছে। তাদের কাছে অর্ডার আছে যেন সকল আপডেট সবার আগে কর্নেল জুবায়ের শিকদারের কাছে পৌঁছানো হয়। কিন্তু এই লোকটা খুব একটা পছন্দের না তাদের। ঠিক পছন্দ না বললে ভুল হবে। তাদের কাছে লোকটার ব্যবহার অবিশ্বাসযোগ্য ঠেকে। একজন সৈন্যের কাছে তার ফার্স্ট প্রায়োরিটি নিজের দেশের সুরক্ষা। সেই সুরক্ষার খাতিরে এমন দু একটা অর্ডারের থোড়াই কেয়ার করলে কোনো ক্ষতি নেই তারা মনে করে। বিদায়ের পালা শেষ হতে সৈন্যরা প্রাথমিকভাবে সামরিক হেলিকপ্টারে চড়ে বসে। তারা আগে এখান থেকে ঢাকায় যাবে, সেখান থেকে বাকিদের সঙ্গে একসাথে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করবে তারা। হেলিকপ্টার ধীরে ধীরে ভূমি ছেড়ে আকাশপথে ঊর্ধ্বগমন শুরু করতে তিনজন আরও একবার জানালা দিয়ে নিচের দিকে তাকায়। দেখে নেয় পরিচিত মুখগুলো। কে জানে এটাই যদি কারো শেষ যাত্রা হয়। বিকেলের এই সময়টা মূলত শিফট চেঞ্জিং এর সময়। সারাদিন অন্য দুজন দুর্জয়ের বাড়ির বাইরে নিরাপত্তা দিলেও বিকেলের এই সময়টায় শিফট চেঞ্জ করে ইলিয়াস কাঞ্চন এবং তার সঙ্গে ডিউটিতে আসে। ঠিক বিকেল থেকে সারা রাত পর্যন্ত তারা বাণীর নিরাপত্তার দায়িত্বে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। ইলিয়াস এবং তার সঙ্গী সবে ডিউটিতে এসেছে। তারা যখন উঠোন জুড়ে টহল দিতে ব্যস্ত তখন আচমকা ইলিয়াসের সঙ্গে আসান বলে ওঠে তার প্রকৃতির ডাক এসেছে। সে এখনই রাস্তার ওপাশের ঝোপ থেকে 1 নম্বর কাজ সেরে এসে পড়বে। ইলিয়াস বিরক্ত হলেও বলে দ্রুত আসতে। হাসান প্রস্থান করতে ইলিয়াস একা একা চারিদিকে টহল দিতে থাকে। সময় পেরোয় 10 মিনিট, 20 মিনিট পেরিয়ে প্রায় 30 মিনিট হতে ইলিয়াস বিরক্ত হয়। হাসানের একটা বদ অভ্যাস আছে, এটা সেটার উসিলায় দূরে গিয়ে সিগারেট 2-4টে টান মারার। তাই এই ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না ইলিয়াস। কিন্তু আচমকা উঠোন পেরিয়ে রাস্তার অপর পাশের ঝোপঝাড় হতে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসতে ইলিয়াস সতর্ক হয়ে যায়। দ্রুত নিজের সিভিল পোশাকের পেছন হতে একটা পিস্তল বের করে হাতে নেয়। বাড়ির দরজার কাছে গিয়ে কলিং বেল চাপে দ্রুত। মিনিট পেরোতেই ভেতর থেকে বাণী অভ্যাসগত স্বরে প্রশ্ন করে, কে? ম্যাডাম, আমি ইলিয়াস কাঞ্চন। আপনি দরজা ভালো করে লক করে বসুন, ভুলেও দরজা খুলবেন না। সম্ভব হলে দ্রুত দুর্জয় স্যারকে কল করুন। আই থিঙ্ক সামথিং ইজ ফিশিং হেয়ার। অনর্গল বলা কথাগুলো কানে পৌঁছাতেই বাণী ভীত হয়ে পড়ে। সামথিং ইজ ফিশি মানে কি হয়েছে বাহিরে? হিরণ ও লোকেরা কি বাণীর সন্ধান পেয়ে গিয়েছে? ভাবনাটা বাণীর মাথায় উকি দিতে সে তীরে করে ঘামতে শুরু করে। সেকেন্ড লেফটেন্যান্ট ইলিয়াস কাঞ্চনের কথা মতন দরজার দুটো সিটকানি ভালো করে আটকে দেয়। ডাইনিং টেবিলের কাছ থেকে একটা চেয়ার টেনে এনে তা দিয়ে দরজায় ঠেক দেয়। অতঃপর দ্রুত গতকাল দুর্জয়ের দেওয়া ফোনটা থেকে দুর্জয়ের সেভ করা নাম্বারটাতে ডায়াল করে। 1 বার 2 বার 3 বার করে পরপর 6 বার কল দেয়, কিন্তু কলটা রিসিভ হয় না। বাণী ভীত হয়ে রয়। তার গলা শুকিয়ে চৌচির হয়ে আছে। আচমকা দরজায় জোরে করাঘাতের শব্দে তার সমস্ত শরীর কেঁপে ওঠে। এই করাঘাতের শব্দ বেশ হিংস্র ধরনের। বাণীর অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে এক একটা দানবীয় হাতের করাঘাতের শব্দে। সে দ্রুত রান্নাঘরের দিকে দৌড়ে যায়। কেবিনেট হাতড়ে একটা ধারালো ছুরি হাতে নিয়ে নিজের রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। রুমের এক কোণে মেঝেতে বসে রয় সে শক্ত করে ছুরি হাতে। অসহায় লাগছে তার খুব। হিরণ তাকে পেলে আস্ত রাখবে না। মানি আকাটার মাথা বিগড়ে আছে নিশ্চয়ই, বাণীকে ছিঁড়ে খাবে। অশ্রুসিক্ত দৃষ্টি মেলে বাণী হাতের ফোনের পানে চায়। কিছু একটা ভেবে দ্রুত দুর্জয়ের নাম্বার একটা মেসেজ সেন্ড করে। অতঃপর ফোনটা দ্রুত সাইলেন্ট করে বিছানা নিচে লুকিয়ে ফেলে। সে খুব ভালো করে টের পায় বাড়ির মেইন দরজাটা ভেঙে কিছু মানুষ বাড়ির ভেতর প্রবেশ করেছে। কয়েক জোড়া পায়ের এগিয়ে আসার শব্দ বাণীর রক্তহীন করে তোলে। তবুও সে হাতে ছুরিটা শক্ত করে ধরে রয়। সে চেষ্টা করবে, যতদূর সম্ভব বাঁচার চেষ্টা করবে। হিরণের পক্ষে বন্নিকে সামলানো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রথম এটা সেটা বলে মেয়েটাকে বুঝ দেওয়া যেত,
কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। এতদিন হয়ে গিয়েছে অথচ বাণী এখনো কেন ফিরছে না, সে প্রশ্ন করতে করতে বন্যি হাঁফিয়ে উঠেছে। মেয়ের প্রশ্নের তাড়ায় হিরণের অন্তর্নিহিত ক্ষোভ মাথাচাড়া দিয়ে ওঠে। সেই ক্ষোভ মেটাতে সে প্রায় প্রতিদিনই একটা না একটা খুন করে চলেছে। তবে এসব ব্যাপারে সে এখন খুব সতর্ক হয়েছে। ভুল করেও ঘরের ত্রিসীমানায় ভায়োলেন্স জাতীয় কিছু করে না, পাছে না আবার তার মেয়ে কিছু জেনে যায়। হিরণের মনে হয় সে একদল গরুকে ঘাস খেয়ে পালে, এরা জাবর কাটা ছাড়া আর কোনো কাজ পারে না। একটা মেয়ে মানুষ কি হাওয়ায় মিলিয়ে যাবে নাকি? তাকে খুঁজে পেতে এত দেরি কেন হবে? না হয় হিরণের সব রাগ জমা হয়ে আছে বাণীকে সাহায্য করা সেই সাহায্যকারীর প্রতি। এই মানব সেবাকারীকে খুঁজে পেলে হিরণ সোজা তার গলায় নিজের সংগ্রহের সব থেকে ধারালো চাপাতি চালাবে। অসভ্য কুকুরটার গলার সবগুলো রগ কেটে দিবে। গলা কাটা মুরগির মতো তরপাতে তরপাতে যখন তার আত্মা দেহ ত্যাগ করবে তখন হিরণ তৃপ্তির ঠেকুর তুলবে। সবেমাত্র বাসায় ফেরা হিরণ জানালার ধারে দাঁড়িয়ে এসব ভাবনায় মশগুল ছিল। সময়টা এখন 3 সন্ধ্যা। বাড়ির সীমানার বাহিরে পরিবেশটা দেখতে কেমন ভুতুড়ে লাগছে। বাইরে দুটো ল্যাম্পপোস্ট আজকে নষ্ট হয়ে গিয়েছে, ফলস্বরূপ আধারে ছেয়ে আছে বাড়ির সীমানা বাহিরটা। আচমকা ফোন শব্দ তুলে বেজে উঠতেই হিরণের ভাবনায় ভাটা পড়ে। সে ছাইরাঙা প্যান্টের পকেট হতে ফোন বের করে। অসময়ে শমশের মজুমদারের কল পেয়ে বেশ বিরক্ত অনুভব করে, তবুও কলটা রিসিভ করে সে। ফোনের অপর পাশ হতে শমশের হেসে বলে ওঠে, হিরণ, শুনলাম তোমার খাঁচা থেকে নাকি পাখি উড়ে গিয়েছে। হিরণ ভুরুকুসকে প্রশ্ন করে, তিনি সন্ধ্যাবেলা কি মদ্যপান করেছেন নাকি? কি সব আবল তাবল বকছেন? শমশের মজুমদার হিরণের কথায় খুব একটা গুরুত্ব দেয় না। তিনি নিজের মতো বলে ওঠে, প্রথমে আমি ভেবেছিলাম পাখিটা খুব কুৎসিত দেখতে, কিন্তু এখন এই বাঙালি রূপে দেখে তো আমার মাথায় অন্য চিন্তা আসছে। এত সুন্দর জিনিস তুমি আমার থেকে আড়াল করে রেখেছিলে। হিরণের আচমকা গলার স্বর পরিবর্তন হয়। সে সিরিয়াস গলায় প্রশ্ন করে, যা বলার সরাসরি বলেন। তুমি নিজেই শুনে নাও। মুহূর্তে ফোনের অপর পাশ থেকে ভেসে আসে এক নারী স্বরের চিৎকার। এই স্বর হিরণের খুব পরিচিত। সে সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলে, অদ্ভুত ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ে। শমশের মজুমদার নিজেই আবার বলে ওঠে, শুধুমাত্র জোর করে একটু কোলে বসিয়েছি, এতেই চিৎকার করে আমার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। তুমি তো ভালো করেই জানো আমার অযথা চিৎকার চেঁচামি করা পছন্দ না। এই পাখির সঙ্গে কি করা যায় বলো তো? হিরণ রাগ সংবরণ করতে পারে না, তেতে উঠে বলে, কুত্তার বাচ্চা, তোর হাত কেটে দিব। কই হাত দিস তুই? আবারও ফোনের ওই পাশ থেকে চিৎকার ভেসে আসে। শমশের মজুমদার বেশ রসালো গলায় বলে ওঠে, এই নরম তুলতুলে শরীর এতদিন একা ভোগ করেছো তুমি, একবারও এই বাপটার কথা মনে পড়েনি? বাপকে অভুক্ত রেখে কিভাবে হজম করলে তুমি? হিরণ আবারও চিৎকার করে ওঠে, খাঙ্কির বাচ্চা, তুই মরবি, আমার হাতেই মরবি। হিরণের চিৎকার এত জোরে ছিল যে তার রুমের দরজার কাছে বন্যি এসে উপস্থিত হলো। কিন্তু পাপার এই ভয়ঙ্কর রূপ আর অজস্র গালিগালাজ শুনে সে ভীত হয়ে পড়ে। ছোট বাচ্চাটা ভয়ে গুটিসুটি মেরে দরজার সঙ্গে লেপ্টে রয়। নিচ থেকে ইবাত এবং একজন হেল্পিং হ্যান্ডও দৌড়ে উঠে আসে হিরণের দরজার কাছে। হিরণের এই রূপ দেখে এবং বন্নিকে দরজার কাছে দেখে ইবাত দ্রুত সেই হেল্পিং হ্যান্ডকে ইশারা করে বন্নিকে এখান থেকে নিয়ে যেতে। হেল্পিং হ্যান্ড মহিলাটা একটা ঢোক গিলে বন্নির হাত ধরে টেনে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। হিরণ তখনও গালিগালাজ করে শমশেরকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। ফোনের অপর পাশে থাকা শমশের তা শুনে হাসে। কুকুরের লেজে সে পা দিয়েছে, কুকুর তো ঘেউ ঘেউ করবেই। সে আর কোনো কথা না বলে ফট করে কলটা কেটে দেয়। হিরণের মাথা বিগড়ে যায় মুহূর্তেই। রাগে সে লাথি মেরে সিঙ্গেল সোফাটা উল্টে ফেলে। অতঃপর দ্রুত বেডসাইড ক্যাবিনেট থেকে একটা রিভলভার বের করে প্যান্টের পেছন দিকে ভরে নেয়। গায়ের কোটটা খুলে ছুঁড়ে ফেলে শার্টের হাতা গোটাতে গোটাতে সে ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। এবার চিন্তিত গলায় জানতে চায় কি হয়েছে। হিরণ কেবল যাওয়ার আগে এতটুকু বলে, শমশের খাঙ্কির বাচ্চা বাণীকে খুঁজে পেয়েছে। আমি অর্ধেক গার্ড সঙ্গে নিয়ে যাচ্ছি, তুমি বাসায় থাকো, বোনের দিকে খেয়াল রাখো। আমার মেয়েকে তোমার ভরসায় রেখে যাচ্ছি। দুহাত এবং পা বাঁধা অবস্থায় সোফার এক কোণে বসে আছে বাণী। তার ঠিক পাশে বসে আছে শমশের মজুমদার, যিনি এক হাতে বাণীর কোমর চেপে ধরে বসে আছেন।
অসভ্য বুড়ো লোকটার স্পর্শ ক্ষণে ক্ষণে বাণীকে আতঙ্কিত করে তুলছে, কিন্তু সে ছটফট করা এবং চিৎকার করা ছাড়া প্রতিহত করার আর কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না। বাণীর আতঙ্ক মিশ্রিত চিৎকারে বেশ তৃপ্তি খুঁজে পাচ্ছে শমশের মজুমদার। তিনি সোফায় পায়ের উপর পা তুলে বসে খুব আয়েশ করে অপর হাতে চানাচুর মাখা খেতে ব্যস্ত। বাইরে আকাশ তখন গর্জন তুলে ডাকছে। এমন বাদলা দিনে চানাচুর মাখা খাওয়ার মজাই অন্যরকম। তিনি এক মুঠো চানাচুর বাণীকে দেখিয়ে সাথে, খাবে নাকি বৌমা? খাইয়ে দিব। ছেলে এসে তো পরে বলবে আমি তার বই ঠিকঠাক খাতির যত্ন করিনি। কথাটা বলেই শমশের অশ্লীল ভঙ্গিমা করে হাসিতে ফেটে ওঠে। বাণীর গা গুলিয়ে আসে সেই হাসি দেখে। আক্রোশে সে নিজের দড়ি দিয়ে বাঁধা পা জোড়া তুলেই সোফার সামনে রাখা টি টেবিল বরাবর একটা লাথি মারে। মুহূর্তেই টি টেবিলের উপরে কাঁচ এবং চানাচুর মাখা কাচের বাটিটা টাইলস বসানো ফ্লোরে পড়ে ঝনঝন শব্দ তুলে ভেঙে গুড়িয়ে যায়। শমশের মজুমদার কিছু বুঝে ওঠার পূর্বেই তার মুখেও একদলা থুতু নিক্ষেপ করে বাণী। শমশের মজুমদারের হাসি মাখা মুখে মুহূর্তেই কালো আধার নামে। তিনি রাগে ফেটে পড়ে এক হাতে বাণীর চুলের মুঠি চেপে ধরে অন্য হাতে তার গালে একটা কষে চড় বসিয়ে বলে, মাগি, তোর এত তেজ? তোর তেজ আমি ছোটামু দাঁড়া। তোর জামাইয়ের খুব পাংখা গজাইছে, আগের পাংখা কাইটা নেই, পরে তোর তেজ ছোটামু। চর খেয়েও বাণী দমে না, ফের থুতু ছুঁড়ে মারে শমশেরের মুখে। রাগে এবং বিতৃষ্ণায় শমশের মজুমদারের গা ঘিন ঘিন করে ওঠে। তিনি কিছু করবে তার পূর্বে বাইরে থেকে গাড়ির হর্নের তীক্ষ্ণ শব্দ ভেসে আসে। শমশের একপাল বাণীকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সোজা হয়ে উঠে দাঁড়ায়। গায়ের পাঞ্জাবিটা সামান্য ঝাড়া দিয়ে সোজা হয়ে তাকাতেই দেখে মানিক সহ বেশ কিছু গার্ড দ্রুত লিভিং রুমে প্রবেশ করে সতর্ক অবস্থান জারি করে পিস্তল হাতে প্রস্তুত। তার ঠিক পরপরই গটগটকায় প্রবেশ করে হিরণ। তার পেছনে রয়েছে তার ব্যক্তিগত একদল গার্ড। হিরণ সর্বপ্রথম সোফায় বসে থাকা শাড়ি পরিহিতা বাণীর দিকে দৃষ্টিপাত করে, আর সঙ্গে সঙ্গে সে হাতের পিস্তলের স্লাইড পুল করে শমশের মজুমদারের দিকে তা তাক করে ধরে। শমশেরের লোকেরাও দেরি না করে চারদিক থেকে হিরণের দিকে পিস্তল তাক করে ধরে। বাজে না হিরণের লোকেরাও। ট্রিগার চাপার পূর্বে হিরণ এক মুহূর্ত চিন্তা করত না, যদি না এখানে বাণী উপস্থিত না থাকতো। কিন্তু এখন তাকে কিছু করতে হলেও আগে 100 বার ভাবতে হবে। সে ট্রিগার চেপে এখনই শমশেরের বুকে ফায়ার করতে পারে, কিন্তু এতে উভয় পক্ষ থেকে ক্রস ফায়ার হওয়ার সম্ভাবনা নিশ্চিত। সেই ফায়ারিং এর মাঝে বাণী যে গুলিবিদ্ধ হবে না তার কোনো নিশ্চয়তা নেই। হিরণ সেই রিস্ক নিতে রাজি না, তাই সে ক্রুদ্ধ গলায় কেবল বলে, পথ আলাদা আজ থেকে আমাদের। কাজ সম্পর্কিত যত ডিল ছিল আমাদের মধ্যে, সেই সকল চুক্তিতে আমি আর তোয়াক্কা করব না। বাণীকে আমার সাথে যেতে দে। বেঁচে থাকতে চাইলে আর কখনো বাণী কিংবা বহনের আশেপাশে যেন আমি তোকে না দেখি। শমশের মজুমদার পাজামার পকেট হতে একটা রুমাল বের করে মুখটা মুছে নিয়ে হাসতে হাসতে বলে, বৌমার মুখে থুতু তো কি স্বাদ। হিরণের রাগে শরীর গিজগিজ করছে। সে গমগমে গম্ভীর স্বরে বাণীকে শোধায়, গেট আপ বাণী। বাড়ির খানিক পূর্বের তেজ হিরণকে দেখতেই মিয়ে গেছে। সেই ভয়ঙ্কর দৃষ্টি তার কলিজায় কাঁপন ধরায়। কি হতে চলেছে ভেবে মনে মনে ততষ্ট সে। কোনটা বেশি উত্তম, শমশের নামে এসভ্য বুড়ো লোকের কাছে হেনস্থা হওয়া, নাকি হিরণের সাহায্যে উদ্ধার হয়ে আবারও তার ভয়ঙ্কর ক্ষোভের শিকার হওয়া? দুটোই বাণীর জন্য অসহনীয়। এর থেকে মরে যাওয়া কি উত্তম নয়? মরে যেত বাণী, বহু পূর্বেই মরে যেত, কিন্তু বন্যির পিছুটান তাকে মরতেও দিচ্ছে না। নিজের মেয়েকে এমন অনিশ্চিত জীবনের মধ্যে একা ছেড়ে দিয়ে মরে গিয়ে মুক্তি লাভের মতো স্বার্থপর বাণী হতে পারবে না। হিরণের রাগের মাত্রা আরো বৃদ্ধি পেতেই সে হাতের নিশানা ঘুরিয়ে শমশেরের এক লোকের পেটের বাম পাশ বরাবর গুলি ছুঁড়ে চেঁচিয়ে ওঠে, আই সেড গেট আপ বাণী। বাণী কেঁপিয়ে ওঠে। ভয়ে সে বলতেও পারে না যে সে উঠতে পারবে না। শাড়ির পাড়ের নিচে তার পা দুটো বাঁধা। আহত লোকটা পেট চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। শমশের মজুমদার সেদিকে ভ্রুক্ষেপ করে না। তিনি এবার সিরিয়াস মুখভাব করে হিরণের চোখে চোখ রেখে বলে, ভুলে যেও না কার বাড়িতে দাঁড়িয়েছো তুমি। বেশি শিয়ানা সাজলে মেরে আমার বাড়ির আঙিনায় বালি চাপা দিয়ে দিলেও কেউ টের পাবে না। আমার খেয়ে পড়ে এখন আমার দিকে ঘেউ ঘেউ করবে, আর আমি তা মেনে নিব। বউসহ যদি এখন থেকে জীবিত বের হতে চাও, তাহলে শুধুমাত্র একটা সিগনেচার করতে হবে। নিজের অস্ত্রের ব্যবসা আমার নামে করে দাও, আমি তোমাকে যেতে দিব, আর কখনো তোমাকে আমাদের প্রয়োজনও পড়বে না।
শমশের ধূর্ত প্ল্যান সম্পর্কে শুনে হিরণ অবাক হয় না। বহুদিন ধরে যে শমশের তার ব্যবসার দিকে নিজের নজর দিয়ে রেখেছে তা হিরণের ভালো করেই জানা আছে। সেটাও জানে শমশের মজুমদারের বলা কথাটা মিথ্যা। একবার সিগনেচার পেয়ে গেলে সে কখনোই হিরণ এবং বাণীকে এখান থেকে জীবিত বের হতে দিবে না। শমশের এবার আচমকাই দ্রুত গতিতে নিজের পাঞ্জাবির পকেট হতে একটা পিস্তল বের করে তা বাণীর মাথায় ঠেকায়, গম্ভীর গলায় শুধায়, তোমার হাতে সময় কম হিরণ, দ্রুত সিদ্ধান্ত নাও, কি চাও? হিরণ একপল বাণীর ভয়ার্থ মুখশ্রী দেখে নিয়ে লিভিং রুমের এক কোণে থাকা ঘড়িতে সময়টা দেখে নেয়। ঘড়ির কাঁটা 6:49 রয়েছে এই মুহূর্তে। তা দেখে হিরণ মৃদু হাসে। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে সে শমশের মজুমদারের দিকে তাকিয়ে বলে, মিথ্যে আশ্বাস দেওয়া বন্ধ কর। আমরা দুজনেই ভালো করে জানি যে আমাকে কিংবা বাণীকে এখান থেকে কখনোই জীবিত যেতে দিবি না তুই। শমশের মজুমদার হিরণের কথা শুনে সামান্য হাসে। ছেলেটা খুব বুদ্ধিমান। হিরণ আবারও বলে ওঠে, আমাদের মধ্যে এই দ্বন্দ্ব নতুন না শমশের মজুমদার। তুই যেমন নিজ স্বার্থে আমার মতো অনাথকে পেলে সুযোগ বুঝে ব্যবহার করেছিস, আমিও ঠিক একইভাবে নিজ স্বার্থে তোর দ্বারা ব্যবহৃত হয়েছি। তোর কি মনে হয় তুই আমাকে নিজের মতো গড়ে তুলেছিস? আমি নিজেকে গড়েছি, আর এতটা শক্তভাবে গড়ে তুলেছি যে এখন আমি তোর থেকেও বেশি ক্ষমতার মালিক। একটা প্রধান আছে না, একই বনে কখনো দুই রাজা থাকতে পারে না। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। এই বনে রাজা শুধু একজনই থাকবে, সে হলাম আমি। হিরণ কথাটা শেষ করতে না করতে লিভিং রুমে প্রবেশের প্রধান দরজা এবং দুই ধারে 4টা জানালার আড়াল হতে গুলিবর্ষণ শুরু হয়। শমশের মজুমদার কিছু বুঝে ওঠার পূর্বে তার অধিকাংশ গার্ড রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে। পরিস্থিতি বুঝে উঠতে শমশের ট্রিগার চাপার জন্য উদ্যত হয়, কিন্তু তার পূর্বেই হিরণ তার হাতের বাহু বরাবর ফায়ার করে। ফলস্বরূপ তার হাত থেকে পিস্তল ছিটকে পড়ে। হিরণের লোকেরা যখন বাসার বাহির এবং ভেতর থেকে গুলি ছুটতে ব্যস্ত, হিরণ সেই সুযোগে দ্রুত বাণের দিকে এগিয়ে যায়। শমশের মজুমদার রক্তাক্ত হাত চেপে ধরে পিস্তলের কাছে এগিয়ে যেতে নিলেই হিরণ ফের তার হাঁটু বরাবর গুলি ছুড়ে। শমশের হাঁটু ভেঙে মুহূর্তে ফ্লোরে লুটিয়ে পড়ে। গুলিটা একদম পায়ের হাড়ে গিয়ে লেগেছে। উঠে দাঁড়ানোর কোনো শক্তি খুঁজে পাচ্ছে না সে। হিরণ নিঃশব্দে এগিয়ে বাণীর দড়ি দিয়ে বাঁধা হাত জোড়াকে আগে বাঁধন মুক্ত করে। সঙ্গে সঙ্গে বাণীর হাত চেপে ধরতে বাণী নিচু গলায় বলে, পা ব্যথা। হিরণ তা শুনে ভুরু কুচকে তাকায় বাণীর পায়ের দিকে। বাণী নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিজেই শাড়ির পাড়টা সামান্য উঁচু করে দ্রুত হাতে পায়ের বাঁধন খুলে ফেলে। পা জোড়া মেঝেতে রাখতে নিলেই হিরণ তার পূর্বে তাকে 5 কোলে তুলে নেয়। ভয়ে বাণী চিৎকার করে ওঠে, হাঁটতে পারবো, নামান। হিরণ প্রত্যুত্তর করে না, বাণীকে নামায়ও না, কেবল শীতল দৃষ্টি নিক্ষেপ করে। বাণীর সঙ্গে সঙ্গে ভয়ে চুপ হয়ে যায়। বুক ভেঙে কান্না আসছে তার। সব বৃথা গিয়েছে, সব আবার সেই জাহান্নামে ফিরতে হবে তার, আবার সেই নরক যন্ত্রণা সহ্য করতে হবে তার। এত সব ভাবনার মাঝে একটা নাম বাণীর মস্তিষ্কে উকি দেয়, শাহরিয়া দুর্জয়। কোথায় সে? তার কাছে কি বাণীর মেসেজ পৌঁছায়নি, নাকি সে দেশের প্রতি দায়িত্ব পালনে ব্যস্ত? নিজের ভাবনার প্রতি বাণীর করুণা হয়। সে কেন আশা করছে দুর্জয় তাকে সাহায্য করতে আসবে? দুর্জয় কেন আসবে? দেশের প্রতি না হয় দুর্জয়ের দায়িত্ব এবং ভালোবাসা দুটোই আছে, কিন্তু বাণী, তার প্রতি তো দুর্জয়ের দুটোর একটিও নেই। হিরণ নীরবে ভাঙা কাচ মারিয়ে দরজার কাছে যেতেই ইবাদের মুখোমুখি হয়। ইবাদ বাণীকে দেখতে প্রাণ খোলা হাসি দিয়ে হিরণকে বলে, স্যার, থ্যাংক গড, লাস্ট মোমেন্টে আমরা প্ল্যান চেঞ্জ করেছি। ব্যাকআপ ছাড়া আপনি এখানে আসলে শমশের স্যার আপনাকে আর ম্যাডামকে জীবিত যেতে দিত না কখনো। হিরণ শান্ত গলায় বলে, শমশের মজুমদারের কি ব্যবস্থা করতে হবে তা তোমার জানা আছে। এখানের কাজ শেষ করে বাড়ি যাও। বনিকে কিছু একটা বুঝিয়ে দিয়ে আজকের জন্য সামলে নাও। আমরা আগামীকাল ফিরব। বাণীর সঙ্গে সঙ্গে ভয়ার্থ দৃষ্টি মেলে হিরণের পানে তাকায়। আগামীকাল ফিরবে মানে? আজ তাহলে তারা কোথায় যাবে? ইবাদ প্রশ্ন করে। স্যার, সঙ্গে গার্ড নেবেন না? প্রয়োজন নেই। মিটিং রুম থেকে বের হয়ে বাণীর নাম্বার থেকে আগত 6টা মিসড কল এবং এই 2 বাক্যের মেসেজ দেখে দুর্জয়ের কপালে চিন্তার ছাপ ফুটে ওঠে। সে দ্রুত বাণীর নাম্বার ডায়াল করে, কিন্তু কলটা রিসিভ না হতেই সে পরপর আসার এবং ইলিয়াসের নাম্বারে কল করে। তারাও যখন কল রিসিভ করে না, তখন দুর্জয় দ্রুত প্রস্থানের জন্য পা বাড়াতেই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জুলফিকারের নামটা দেখে দুর্জয় তা রিসিভ করে। ফোনের অপর পাশ হতে জুলফিকার তাড়া দিয়ে বলে, দ্রুত সেল নম্বরে থিসে এসো। কথাটুকু বলে জুলফিকার কল কেটে দেয়। দুর্জয় দুপাশে ঘাড় ঘুরিয়ে তাকায়। একটা রাস্তা বাণীর কাছে পৌঁছানোর এবং অন্য রাস্তা সেল নং 3 পৌঁছানোর। কোন দিকে পা বাড়াবে সে?
অজানা কারণে বাণীকে নিয়ে অনুভূত ভয় শঙ্কা দুর্জয়ের বুকের ভিতর বুদবুদ করছে। এক মুহূর্ত অপেক্ষা না করে দুর্জয় এক কঠিন সিদ্ধান্ত নেয়। জুলফিকারের নাম্বারটা ডায়াল করে ফোন কানে চেপে ধরে। কলটা রিসিভ হতেই সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, সেল নং A3-তে যে খুব এমার্জেন্সি কোনো কারণে আপনি আমায় ডেকেছেন তা আমি জানি। এই মুহূর্তে সেই এমার্জেন্সি সিচুয়েশনটা সামলানোর জন্য এই হেডকোয়ার্টারে অসংখ্য সেনা উপস্থিত আছে, কিন্তু বানি ইজ হেল্পলেস। শি ইজ ইন আ বিগ ট্রাবল। ওর এমার্জেন্সি কেসটা দেখার জন্য আমি ছাড়া আর কেউ নেই। এই অবস্থায় আমি কাকে চুজ করব? আপনার পারমিশন ছাড়া আমি এক পাও বাড়াবো না। সন্ধ্যা তখন 6টা নাগাদ বাজে। সূর্য ঢলে পড়লেও পশ্চিম আকাশে সূর্যের রক্তিমাভা তখনও ফুটে আছে। নিজের ভূখণ্ড ছেড়ে বহু দেশ ও সমুদ্র অতিক্রম করে সামরিক বাহিনীর হেলিকপ্টারটা ভিন্ন এক ভূখণ্ডে প্রবেশ করেছে বেশ অনেকক্ষণ হলো। স্বচ্ছ কাচের জানালা ভেদ করে স্পেশাল ফোর্সের 3 লেফটেন্যান্টরা যুদ্ধ বিধ্বস্ত এক ভূখণ্ডের পানে তাকায়। যে দেশের বাতাসে মিশে আছে বারুদের গন্ধ, যে দেশের মৃত্যুর মাত্রা অতুলনীয়, যে দেশের প্রায় 1.7 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সম্প্রদায়গুলো ধ্বংস করে ফেলা হয়েছে, বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, পুরো পরিবার এবং গোটা একটা প্রজন্মকে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। রাফি প্রত্যয় এবং হৃদয়ন স্বচক্ষে দেখে এমন একটা ভূখণ্ডকে, যে ভূখণ্ডে জাতির উপর অনাহার নেমে এসেছে। বাস্তব পৃথিবীর এরূপ চিত্র দেখে তিনজনই বাখারা হয়ে পড়েছে। সামনে থেকে পাইলট জানায় আর 7 মিনিট পরেই তারা ফিলিস্তিনের মাটিতে ল্যান্ড করবে। প্রত্যয়, রাফাই এবং রেদন মনে মনে প্রস্তুত ব্যতিক্রমী এক অনুভূতির সঙ্গে পরিচিত হতে, স্বচক্ষে ভূখণ্ড চালিত ধ্বংসলীলার চাক্ষুষ সাক্ষী হতে। আচমকা আননোন এক নাম্বার হতে কল পেয়ে ভুরুকুচকে রয় জামিল। তবুও কলটা রিসিভ করে ফোন কানে চেপে ধরতে অপর পাশ হতে গম্ভীর তবে অশান্ত গলা বলে ওঠে, মেজর শাহরিয়ার দুর্জয় বলছি। এক্স্যাক্ট 1 মিনিটের মধ্যে আমি গাড়ি নিয়ে বেরোবো। পথে কোনো চেকিং অথবা কোনো ধরনের বাধা চাইছি না। আই হ্যাভ টু বি সামওয়্যার অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। সেই অনুযায়ী বেরোনোর পথে যেন কোনো ব্যারিকেডের সম্মুখীন আমায় না হতে হয়। দায়িত্বটা আপনাকে সঁপে দিলাম। ক্লিয়ার মাই ওয়ে ইন দিস 1 মিনিট। কতটুকু বলেই ফোনটাই রেখে দেয় অপর পাশের ব্যক্তি। জামিল বিস্ফোরিত দৃষ্টি মেলে চেয়ে রয় ফোনের পানে। মেজর শাহরিয়ার দুর্জয়, যেই লোকটাকে প্রতিদিন জামিল বড় বড় চোখ মেলেই হেডকোয়ার্টারে প্রবেশ করতে দেখে। রেড রুমে এই লোক বন্দীদের কাছে কিরূপ আতঙ্ক তার সম্পর্কে জামিল টুকটাক শুনেছে, আর তাতেই সে এই লোকটাকে জমের মতন ভয় পায়। আচমকা ভাবনার জগৎ থেকে বেরিয়ে নিজের হাতের ঘড়ির কাঁটার পানে তাকায় জামিল। দুর্জয়ের বেঁধে দেওয়া 1 মিনিট সময়ের মধ্যে কেবল 40 সেকেন্ড অবশিষ্ট রয়েছে। তৎক্ষণাৎ সে চেঁচিয়ে ওঠে, মেজর গাড়ি নিয়ে বের হবেন। ব্যারিকেড সরানোর অর্ডার রয়েছে। গেট ক্লিয়ার করো ফার্স্ট। 30 সেকেন্ড সময় আছে হাতে। শাঁসা শব্দ তুলে কালো রাঙা জিপ গাড়িটা হেডকোয়ার্টার ছেড়ে বেরিয়ে আসে। যত এগোচ্ছে গাড়ির গতিও ততই ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আবার অবস্থা নেহাতি বাজে। অসময়ে ঝড় নামবে বুঝি। স্টিয়ারিং এ বলিষ্ঠ ডান হাতটা স্থির রেখে অপর হাতে 3টা নাম্বার পরপর ডায়াল করে চলেছে দুর্জয়। কল হচ্ছে তবু কেউ রিসিভ করছে না। মনটা তো কুগাইছে কেন? ওই মেয়েটা ঠিক আছে তো? প্রশ্নটা মনে উকি দিতে দুর্জয়ের চিন্তিত মুখশ্রী মলিন বর্ণ ধারণ করে। অবচেতন মন নীরব প্রার্থনা চেয়ে বসে। ও যেন সেফ থাকে। মেঝেতে পড়ে রয়েছে একটি রক্তমাংসে গড়া দেহ। সময়ের ব্যবধানে যা এখন লাশ হিসেবে বিবেচিত। জুলফিকার মুস্তাফা মুখ কালো করে চেয়ে রয়েছেন সেই লাশের পানে। সেল নাঙে 3-তে কেমন ভুতুড়ে একটা পরিবেশ বিরাজ করছে। আজ সন্ধ্যায় ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু সে মোটেও স্বাভাবিক নয়, তাই সেলে উপস্থিত সকলেরই জানা। সাদাত থমথমে গলায় বলে ওঠে, কেউ একজন চায় না আমরা সফল হই। সে কেউটা আমাদের মধ্যেই কেউ। জুলফিকার মুস্তাফা সাদাতের কথার সঙ্গে একমত। আজ সন্ধ্যার এই ঘটনা তাকে সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে। মিটিং শেষ হতেই সাদাত আচমকা কল করে জানায় যে বন্দী টেররিস্টদের মধ্যে একজন এই টেররিস্ট অ্যাটাক জড়িত সকল তথ্য জানাতে রাজি হয়েছে। তবে শর্ত হলো সে কেবল জুলফিকারকে এই ব্যাপারে জানাবে। জুলফিকার সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে রওনা হয় সেলে 3 এর উদ্দেশ্যে। তবে সেলে পৌঁছাতেই তিনি দেখে আঘাতে জর্জরিত আতঙ্কবাদীর দেহটা কেমন নিথর হয়ে মাটিতে পড়ে রয়েছে। সাদাতের কাছে তিনি এর ব্যাখ্যা চাইলে সাদাত জানায় আননোন একটা নাম্বার থেকে কল আসায় সে কথা বলতে শুধু কিছু মুহূর্তের জন্য বাহিরে গিয়েছিল, কিন্তু যখন কেউ রেসপন্স করছিল না ফোনের অপর পাশ থেকে, তখন সে ফোন কেটে ভেতরে চলে আসে আর সঙ্গে সঙ্গে দেখে ছেলেটা আর নেই। এই ব্যাপারে সে দায়িত্বরত সবাইকে জিজ্ঞেস করার পর সবাই একাই উত্তর দিয়েছে, কেউ কিছুই জানে না। একজন আশঙ্কা করে বলেছিল যে থেরাপির ডোজটা খুব সম্ভবত বেশি হয়ে গিয়েছিল, তাই ছেলেটা পটল তুলেছে। জুলফিকার চোখ তুলে সাইফ এবং সাদাতের পানে তাকায়। সত্যের এত কাছে পৌঁছে তার না জানতে পারার আক্ষেপ দুজনের মুখে ফুটে আছে। জুলফিকার কেবল থমথমে গলায় বলে, এই ব্যাপারে এখনো কোনো
রিয়্যাক্ট করার দরকার নেই। এমনভাবে ধরো যেন সত্যিই ছেলেটা হাই ডোজ টর্চার সইতে না পেরেই মারা গিয়েছে। দুর্জয় আসুক, মিটিং হবে এই ব্যাপারে। অ্যান্ড ওয়ান মোর থিং, ডোন্ট ট্রাস্ট এনিওয়ান এনিমোর। প্রতারক আমাদের মধ্যেই আছে। দীর্ঘ পথটা গাড়ির তুমুল গতির দৌড়ন অতি স্বল্প সময়ে পার করে এসেছে দুর্জয়। বাড়ির সীমানার কাছে আসতে সে গাড়িটা ব্রেক কষে দ্রুত পায়ে শূন্য উঠোন পেরিয়ে দরজার কাছে পৌঁছায়। শক্ত কাঠের তৈরি দরজাটার উপর কেমন ঝড় গিয়েছে তা ভাঙা লোকটা দেখে স্পষ্ট আন্দাজ করা যাচ্ছে। দুর্জয়ের শরীর অজানা আশঙ্কায় ছমছমে অনুভব করে। বিদঘুটে আবহাওয়াকে পেছনে ফেলে সে ঘরের ভেতর পা রাখে। পুরো ঘরটা অন্ধকারে নিমজ্জিত। দুর্জয় হাত বাড়িয়ে লিভিং রুম এবং ডাইনিং রুমের লাইটটা জ্বালায়। সতর্ক দৃষ্টি মেলে চারিদিকটা পরখ করে। উহু, সব ঠিকঠাক আছে। ধুকভুক করতে থাকা বুক নিয়ে এবার দুর্জয় ধীর পায়ে বানের থাকা রুমটার দিকে পা বাড়ায়। রুমের দরজার কাছে পা রাখতেই আকাশটায় তীব্র গর্জন করে ঝিলিক দিয়ে দিনের আলোর মতো চারিদিকটা ফর্সা করে তোলে। সেই আলোটা রুমের জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করে রুমটা আলোকিত করে তোলে ক্ষণিকের জন্য। মুহূর্তেই রুমটা ফের অন্ধকারে নিমজ্জিত হয়। সেই ক্ষণিক বজ্রপাতের মুহূর্তে রুমে যে দশা দুর্জয়ের সামনে ভেসে ওঠে তা দেখে তার রক্ত হিম হয়ে আসার কথা, কিন্তু সেরকম কিছু হয় না। বরং দুর্জয় রুমের লাইটটাও জ্বেলে দিয়ে ফের দেখে রুমটাকে। এলোমেলো বিছানার চাদর, ভাঙা আসবাবপত্র, মেঝেতে পড়ে থাকা ফল কাটা ছুরি এবং কয়েক বিন্দু তাজা রক্ত। যেন কোনো ধ্বংসলীলা চলেছে এই রুমে। পরিস্থিতি আন্দাজ করতে অসুবিধা হয় না দুর্জয়ের। তার দৃষ্টি স্থির মেঝেতে পড়ে থাকা ছুরি এবং রক্তের পানে। বাণী যে প্রতিরক্ষার চেষ্টা করেছিল তার জলজান্ত প্রমাণ এই ছুরিটা। কিন্তু ছুরিতে লেপ্টে থাকা এবং মেঝেতে পড়ে থাকা সেই বিন্দু বিন্দু রক্তগুলো তা ঠিক জানা নেই দুর্জয়ের। ধীর পায়ে এগিয়ে গিয়ে মেঝেতে এক হাঁটু গেড়ে বসে পড়ে দুর্জয়। এক বিন্দু রক্ত নিজের তর্জনী আঙুলের ডগায় তুলে সেই পানে তাকিয়ে প্রশ্ন করে, কার রক্ত তুমি? বাণী তালুকদারের নাকি অজ্ঞাত কোনো জানোয়ারের? উপরে উপরে দুর্জয় যথেষ্ট ঠান্ডা স্বরে প্রশ্নটুকু উচ্চারণ করলেও ভেতর ভেতর তার হৃদযন্ত্র উন্মাদ আচরণ করছে। হিরণ নামক ওই কালটাকে কখনো দেখেনি দুর্জয়, তবুও লোকটার প্রতি এক বুক ঘৃণা মনে পুষে রেখেছে সে। কাপুরুষটা আবার বাণীর সঙ্গে কি করতে পারে সে আশঙ্কা ক্ষণে ক্ষণেই দুর্জয়কে নিস্তেজ করে তুলছে। সেই নিস্তেজ ভাবটা কিছু মুহূর্তের জন্য তার মস্তিষ্কেও হানা দেয়। তাই তো সে ভুলে বসে অতি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিন্তু হঠাৎ তা মনে পড়তে সে দ্রুত উঠে দাঁড়ায়। ত্রস্ত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে তাকায় বাড়ির পূর্ব পাশের দেয়ালটার দিকে। সাদা দেয়ালটা আড়াল হয়ে আছে সাদা এবং গোলাপি বাগান বিলাসের বিস্তৃত ডালপালার ফলে। সেই ডালপালার মধ্যে অতি সাবধান এবং আড়ালে লুকায়িত আছে একটা সিসিটিভি ক্যামেরা, যা এক সপ্তাহ পূর্বেই দুর্জয়ের আদেশে ইনস্টল করা হয়েছে। এই সিসিটিভি ক্যামেরা এখন শেষ ভরসা। এর সাহায্যে হিরণ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেই কেবল বাণী মিলবে। ভাবনাটুকু মস্তিষ্কে উকি দিতে আচমকা বাড়ির পেছন হতে কিছু শুকনো পাতার মরমরে শব্দ ভেসে আসে। দুর্জয় সতর্ক হয়। কালো রঙের পিস্তলটা হাতে নিয়ে সাবধানে সে বাড়ির পেছন দিকে পৌঁছায়, কিন্তু মাটির উপর মাথা চেপে ইলিয়াসকে উঠে বসতে দেখে সে ডাকে, ইলিয়াস। আচমকা দুর্জয়ের কণ্ঠ শুনে ইলিয়াস বহু কষ্টে ভারী মাথা নিয়ে চোখ তুলে তাকায়। অতঃপর অপরাধী গলায় বলে, স্যার আই এম সরি। কিছু বুঝে ওঠার আগেই কেউ পেছন থেকে জোরে মাথায় আঘাত করে। আর কিছু মনে নেই আমার। ম্যাম ঠিক আছেন? ও নেই। ঝপঝপিয়ে বৃষ্টি নেমেছে ধারাপটে। গাড়ির ফ্রন্ট সিটে নীরবে বসে থাকা বাণীর মাথা নত, বুকটার শঙ্কায় দুরু দুরু করছে। হিরণ তাকে বাড়ি টানে নিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, এই চিন্তাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই অন্য কোথাওটা কোথায় তা বাণীর জানা নেই। তবে সে নিশ্চিত হিরণ এত কিছুর পর বাণীকে আস্ত রাখবে না। এই মুহূর্তে বাসায় গেলে যে বন্যী বাণীর বুকে লেপ্টে রবে তা হিরণ ভালো করেই জানে। তাই হয়তো নিজের খায়েশ মেটানোর জন্যই এই অন্য কোথাও এর আবির্ভাব। বন্যী যেন হিরণের আক্রোশের মাঝে বাধা না হতে পারে, সেজন্য এই অভিনব পদ্ধতি। দীর্ঘ হাইওয়ে এবং জঙ্গলের ন্যায় জায়গা পেরিয়ে একটা দোতলা বাসার সামনে এসে গাড়ি থামায় হিরণ। মূল শহর থেকে দূরে শুনশান নীরবতায় আচ্ছন্ন জায়গার মধ্যে এই বাড়িটি হিরণের ব্যক্তিগত প্রপার্টির অংশ। বৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য গাড়ির সামনে স্টোর বক্সের ভেতর একটা ছাতা সবসময় মজুদ থাকে। সেখান থেকে কালো রঙা ছাতাটা হাতে নিয়ে তা মেলে গাড়ি ছেড়ে নামে হিরণ। অপর পাশে গিয়ে নীরবে গাড়ির দরজা খুলে ছাতা ধরে দাঁড়িয়ে রয়, অপেক্ষা করে বাণীর বেরিয়ে আসার। বাণীর সময় নেই, মনকে বুঝতে কেউ তাকে বাঁচাতে আসবে না, কোনো পথ খোলা নেই তার কাছে। আরো একবার হিরণের কাছে বন্দি সে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে বাণী ঝিম ধরা শরীরটাকে টেনে গাড়ি ছেড়ে নামে। হিরণের ধরে রাখা মাথার উপরে ছাতাটাকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে সে এলোমেলো পায়ে বাড়ির পথে হাঁটা ধরে। লম্বা শাড়ির আঁচলটা মাটিতে লুটিয়ে রয়েছে। বাণীর এমন বেখাপ্পা হাঁটার ধরন দেখে হিরণ দ্রুত গাড়ির দরজা আটকে পায়ের গতি বাড়ায়। এগিয়ে গিয়ে শাড়ির আঁচলটা পিছন হতে নিজের হাতে তুলে নেয়।
হাত বাড়িয়ে ছাতাটা আরেকটু মেলে বাণীর মাথার উপর ধরে। বাণী একটুও টু শব্দ করে না। নির্দিষ্ট ব্যাসের ছাতাটা বাণীর উপর ধরার ফলস্বরূপ হিরণ বৃষ্টির হাত থেকে রক্ষা পায় না। কাকবেচা হয়ে ঘরে প্রবেশ করে। ঘরে পা রাখতে বাণী অত্যন্ত ঠান্ডা গলায় প্রশ্ন করে, শাস্তির পালা তাই না? শাস্তি হিসেবে আমাকে চাই তাই তো? কি করব? উপরে যাবো নাকি এখানে বলুন? কৃতদাসীর জন্য আজ কি অপেক্ষা করছে জানতে আগ্রহী আমি। মলিন মুখের ঠান্ডা স্বরটা হিরণ নীরবে শুনে। অতঃপর দরজা লক করে হাতের ভেজা ছাতাটা ফুলের উপর রেখে বাণের দিকে এগিয়ে যায়। বাণী নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে রয়। হিরণ এসে কোনো কথা না বলে বাণীকে পাজা কোলে তুলে উপরের দিকে হাঁটা ধরে। বাণী বাধা দেয় না। ইঞ্জিন চালিত রোবটের ন্যায় নীরব রয়। উপরতলা 3টি বেডরুমের কেবল একটাতেই প্রয়োজনীয় ফার্নিচার রয়েছে। সেই রুমটাতেই বাণীকে নিয়ে প্রবেশ করে হিরণ। বাণীকে বিছানায় নামিয়ে দরজাটা লক করে দেয়। অতঃপর ভেজা কাপড়ে লেদারের সিঙ্গেল সোফাটায় গিয়ে বসে। দৃষ্টি তার বাণীর দিকে নিবদ্ধ। বিছানার উপর পা তুলে হাঁটু মুড়ে বসে রয়েছে দৃষ্টিনত করে রাখা দেহের মালিক। মলিন মুখটা তুলে এক মুহূর্তের জন্য তাকাচ্ছে না হিরণের পানে। হিরণ সেই আশা রাখেও না। নিজের উপর হিরণের স্থির দৃষ্টি না তাকিয়ে অনুভব করতে পারছে বাণী। আর যতবার এই ব্যাপারটা উপলব্ধি করছে ততবারই সে শরীরটা আরো গুটিয়ে দিচ্ছে। সময় গড়ায়। বাণীও মাথা তুলে তাকায় না, আর হিরণও নিজের দৃষ্টি ফেরায় না। এতক্ষণ ধরে বাণী পাথর বনে থাকলেও ধীরে ধীরে তার সত্তা নরম রূপ ধারণ করে। নিজের প্রতি আফসোসে তার বুক ফেটে কান্না পায়। সেই কান্না দমানোর চেষ্টায় সে নিজের ঠোঁটে ঠোঁট চেপে রাখে, কিন্তু তাতেও লাভ হয় না। উল্টো তাতে ঠোঁট জোড়া তার টলমল চোখের সঙ্গে তাল মিলিয়ে মৃদু কেঁপে কেঁপে ওঠে। বিষণ্ণ অনুভূতি যখন সহ্য সীমার বাহিরে চলে যায়, তখন দুঃখগুলো নোনা পানি হয়ে টপ টপ করে চোখ ঠিকরে বেরিয়ে আসে। অশ্রুসিক্ত দৃষ্টিনত রেখেই বাণী অস্ফুট বলে ওঠে, মেরে ফেলুন, তবু আমাকে আর ছোবেন না প্লিজ। হিরণ এতক্ষণ বাণীকে পরখ করতে করতে ঘোর ডুব দিয়েছিল। বাণীর কণ্ঠস্বর তার কর্ণকুহারে পৌঁছাতেই সে বলে ওঠে। বাণী একইভাবে দৃষ্টিনত রেখে শব্দহীন কান্নার দমকে কম্পিত স্বরে বলে। শেষের কথাটুকু বলার সময় বাণী ফুফিয়ে ওঠে। হিরণ কিছু বলে না, নীরবে উঠে যায়। নিচ থেকে একটা কাচের গ্লাস ভর্তি পানি এনে তা পানির দিকে এগিয়ে ধরতেই বাণী ক্ষুব্ধ হয়। তীব্র ঘৃণা ভরা ক্রোধে সেই গ্লাসটা হাতে নিয়ে সজোরে ছুঁড়ে মারে হিরণের দিকে। আক্রোশ মিশ্রিত স্বরে বলে, দূরে থাকতে বলেছি না? আচমকা আক্রমণ সামলে ওঠার জন্য হিরণ পাশ ফিরতে নিলেও শেষ রক্ষা হয় না। কাচের গ্লাসটা দ্বারা তীব্র বেগে চোখের একপাশে আঘাত লাগে। মুহূর্তেই হিরণের মস্তিষ্ক এক মুহূর্তের জন্য ব্ল্যাক আউট হয়। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে। এক হাতে চোখের পাশটা চেপে ধরতেই উপলব্ধি করে সেখান থেকে গলগলিয়ে তরল রক্ত বের হচ্ছে। এত দূর টের পেতে না পেতেই পরপর 2-3টে তীব্র আঘাত ফের অনুভব করে সে পিঠে। বাণী এখনো থামেনি, আঘাত চালিয়ে যাচ্ছে। বিছানার সাইড ক্যাবিনেটের উপর হতে কাচের তৈরি যে কটা শোপিস পেয়েছে সবগুলো হিরণের দিকে ছুঁড়ে মেরে চিৎকার করে, আই হেট ইউ। এতদূর বলেই সে ত্রস্ত পায়ে বিছানা ছেড়ে নেমে দরজার দিকে এগিয়ে যেতে নিলেই হিরণ ঝাপসা চোখ ছেড়ে বাড়িকে দরজার সঙ্গে চেপে ধরে। হিসিয়ে বলে, মারো কাটো যা ইচ্ছে করো, তবে বাইরে পা দেওয়ার অনুমতি নেই তোমার। বাণী দুহাতে হিরণের বুকে ধাক্কা মারে, ক্ষুব্ধ স্বরে শুধায়, মারতে পারেন না আপনি? মরতে পারেন না আপনি? মরে আমাকে আর আমার মেয়েকে শান্তি দিতে পারেন না? ওপরওয়ালা কি আপনাকে দেখে না? হিরণ বাড়ির চোখের পানে তাকিয়ে রয়। কোনটার যন্ত্রণা বেশি বুঝতে পারছে না, চোখের পাশের ক্ষতটার নাকি বুকের ক্ষতটার। যন্ত্রণাটুকু মনে লুকিয়ে রেখে সে শীতল গলায় প্রশ্ন করে, আমি মরলে খুশি হবে তুমি? কোনো সন্দেহ আছে তাতে? হিরণ সামান্য ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, সরি, তোমার এই ইচ্ছাটা পূরণ করা সম্ভব নয়। তোমার জন্য আমি মারতে রাজি আছি, তবে মরতে নয়। বহু কিছু পেরিয়ে তোমাকে পেয়েছি, মরে গেলে আফসোস বুকে রয়ে যাবে। বাণী ঠান্ডা গলায় প্রশ্ন ছুড়ে, আপনি আমায় আদৌ পেয়েছেন? ইলিয়াসের কথা মতন বাড়ির সীমানার বাহিরে রাস্তার অপর পাশে ঝোপঝাড়ের আড়ালে কিছুটা খুঁজতেই আহসানকেও চেতনাহীন অবস্থায় খুঁজে পায় দুর্জয়। তাকেও কেউ মাথায় আঘাত করেছিল।
আহত দুজনকে একটা ওভার ডেকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে সে। অতঃপর কাউকে কল করে বলে দরজা জানালার লক ফিক্স করার জন্য লোক সঙ্গে নিয়ে যেন তার দেওয়া অ্যাড্রেসে এসে পৌঁছায়। মেরামত করার লোক এসে পৌঁছাতেই তাকে কাজে লাগিয়ে নিজের গোপন রুমটায় গিয়ে একটা ল্যাপটপ কোলে নিয়ে বসে দুর্জয়। দ্রুত ভঙ্গিতে দুহাত চালিয়ে সিসিটিভি ফুটেজের রেকর্ডিংটা ওপেন করে। রেকর্ডিংটা টেনে টেনে দেখতে থাকে সে। আচমকা একটি জায়গায় এসে ভিডিওর প্লেব্যাক স্পিডটা স্লো করে। গভীর মনোযোগপূর্ণ দৃষ্টিটা দিয়ে মুখ বাঁধা একজনকে ভালো করে পরখ করে। মুখ বাঁধা লোকটা পেছন থেকে এসে উঠোনে দাঁড়িয়ে থাকা ইলিয়াসের মাথায় প্রথমে আঘাত করে। ইলিয়াস মাটিতে লুটিয়ে পড়তেই সে কাউকে কল করে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে একটি মাইক্রো গাড়ি এসে থামে সাদা রঙের। গাড়ি হতে নেমে আসে আরো 7-8 জন লোক, প্রত্যেকেই মাস্ক পরিহিত। তারা মিলে ধাক্কিয়ে দরজা ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে। তারপর ঠিক 9 মিনিটের মাথায় 3 জন বের হয়ে মাইক্রোতে উঠে বসে। এর পরপরই আরো 2 জন লোক বাণীকে টেনে ঘর থেকে বের করে। 2 ভাউ চেপে ধরে তাকে টেনে হিস্ট্রে নিয়ে যেতে থাকে মাইক্রোর দিকে। দুর্জয় নীরব দৃষ্টি মেলে দেখে বাণীর যথাসম্ভব প্রতিরোধের চেষ্টা। বাণীর চোখে মুখে ফুটে ওঠা ভয়, আতঙ্ক কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। বাণী আশেপাশে কোনো কিছু না পেয়ে নগ্ন পায়ে উঠোনের মাটি খাবলে ধরার চেষ্টা চালাচ্ছে। এই টানা হেসরার মাঝে বাণীর শাড়ির আঁচলটা অসাবধানতাবশত কাঁধ থেকে পড়ে যায়। অসংলগ্ন দৃশ্যটুকু দেখতেই দুর্জয় অপ্রস্তুত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভিডিও টেনে সামনের দিকে যায় সে। বাণীকে মাইক্রোতে তুলে ফেলার পর 3টে লোক ফের উঠোনে ফিরে আসে। তাদের মধ্যে একজনের আদেশ মতো বাকি 2 জন ইলিয়াসকে টেনে বাড়ির পেছন দিকে নিয়ে যায়। অতি দ্রুত কাজটা শেষ করেই তারাও সেই মাইক্রোতে চেপে বসে। দুর্জয় এই পর্যায়ে ভিডিও পজ করে জুম করে মাইক্রোর নাম্বার প্লেটটা দেখার ট্রাই করে, কিন্তু গাড়িটা উঠোনের বাহিরে হওয়ায় নাম্বার প্লেটটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। দুর্জয় ফোন বের করে কারো নাম্বারে কল করে। কলটা রিসিভ হতে সে স্পষ্ট গলায় আদেশ করে, একটা গাড়ির ছবি পাঠাচ্ছি, নাম্বার প্লেট স্পষ্ট নয়। বিকেল 5:37 ঘটনা। ইচ্ছেনগরের কোনো রুট হয়ে গাড়িটা কোথায় গিয়ে পৌঁছেছে সম্পূর্ণ ডিটেলস আমি জানতে চাই। শহরের সকল রোডের সিসিটিভি ফুটেজ চেক করো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, আর কেসটা কনফিডেন্সিয়াল, সেই অনুযায়ী কাজ করো। সময় রাত 9:13। প্রকৃতিতে তখন চলছে প্রলয়কারী তাণ্ডব। বাতাসের প্রকোপে ওয়াশরুমের এক কোণা ছোট্ট জানালার থাই গ্লাসটা কেমন কেঁপে উঠছে একটু পরপরই। নিশি ঝড়ের ডাক এবং জানালার এরকম কেঁপে ওঠার শব্দ শুনে মনে হচ্ছে বুঝি কোনো অশরীরী ডাকছে বাহিরে। প্রকৃতি যখন তাণ্ডবে মত্ত তখন এক ছোট পানি মুখে ছিটিয়ে চোখ তুলে আয়নার পানে তাকায় হিরণ। চোখের পাশে ক্ষতস্থান হতে এখনো তরল রক্ত ঝরছে। সেই রক্ত হিরণের গাল বেয়ে টুপটুপ করে সিঙ্কের উপর পড়ছে। অতঃপর পানির কল হতে বহমান পানির সঙ্গে মিলে যাচ্ছে। হিরণ নীরবে এই দৃশ্যটুকু পরখ করে। এক দীর্ঘশ্বাস ফেলে ফার্স্ট এড বক্স হতে একটা কাঁচির মাথায় কিছুটা তুলো ছিঁড়ে তাটকে সেটা তরল স্যানিটাইজারে ডুবিয়ে আংশিক ভিজিয়ে নেয়। অতঃপর কাঁচির সাহায্যে তুলোটা কাটা জায়গায় ছোঁয়ায় পরিষ্কারের উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে কাটা জায়গাটা এক প্রকার কামড়ে জ্বলে ওঠে, কিন্তু হিরণ সেই যন্ত্রণাটুকু অবলীলায় সহ্য করে নেয়, টু শব্দও করে না। এসব সামান্য কাটাছেঁড়া তাকে যন্ত্রণা দিতে সক্ষম নয়। উল্টো বাড়ির থেকে পাওয়া প্রতিটি আঘাতকেও হিরণ সযত্নে লালন করে। সেগুলো দাগ শরীরে বয়ে বেড়ানোর মাঝেও সে শান্তি পায়। চোখের পাশের ক্ষতটা পরিষ্কার করে সেখানে আপাততের জন্য ব্যান্ডেজ করে নেয় হিরণ। এই কাজটুকু শেষ করে হাত ধোয়ার জন্য সিঙ্কের সামনে সামান্য ঝুঁকতে নিলে পিঠে কিছুটা জ্বালা অনুভব করে সে। সঙ্গে সঙ্গে সে একপাশে ফিরে আয়নার পানে তাকিয়ে রেখে হালকা আকাশি রঙা শার্টের পেছনের দিকটা ভেদ করে লাল রক্ত দেখা যাচ্ছে। হিরণের মনে পড়ে যায় যে বাণীর রাগের বসে যখন কাচের শপিজগুলো ছুটছিল সেগুলো এসে তার পিঠে লেগেছিল। এতক্ষণ পিঠের দিকে হিরণের মনোযোগ ছিল না বিধায় খেয়াল করেনি সে, কিন্তু এখন খেয়াল হতেই সঙ্গে সঙ্গে সে গায়ের শার্টটা খুলে ফেলে। যতদূর সম্ভব পিঠের ক্ষতটাও পরিষ্কার করে নেয় সে। ফ্রেশ হয়ে অর্ধ উদম দেহ নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই হিরণ আগে এক পল বিছানায় বসে থাকা শাড়ি পরিহিতা নারীকে দেখে নেয়। দেখে নিজের চোখ দুটো জোড়ায়। কলাপাতার ন্যায় সরু দেহতে হালকা জারুল ও সাদা রঙের মিশেলের শাড়িটা খুব মানিয়েছে। হিরণের মনের কোণে এক সুপ্ত ইচ্ছে ছিল জীবনে একবার অন্তত বাণীকে শাড়িতে দেখার, কিন্তু মুখ ফুটে সেই ইচ্ছের কথা কখনো প্রকাশ করা হয়নি তার। আর আজ যখন সেই ইচ্ছে পূরণ হয়েছে তখন চোখ ফেরানো দায়। হুট করে হিরণের খুব জানতে মনে চায় কে সেই ব্যক্তি যার কথায় বাণীর শাড়ি পরেছে। বাণী ঘাড় ঘুরিয়ে হিরণকে দেখে। দৃষ্টি স্থির হয় হিরণের চোখের পাশে কাটা জায়গাটায়। সঙ্গে সঙ্গে তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। পৈশাচিক আনন্দ অনুভব করে সে। বাড়ির হাসি দেখে হিরণ নীরবে সোফায় গিয়ে বসে। এই হাসিটুকু দেখার জন্য আরো 1000টা ঘাত সহ্য করতে রাজি আছে সে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে সে একজনকে কল করে। কাটকাট গলায় প্রশ্ন করে,
বন্নি ঘুমিয়েছে? এতদূর শুনতে বাণী নিশ্চিত হয় ফোনের অপর পাশের ব্যক্তিটা ইবাদ। হিরণ আবারও প্রশ্ন করে, শমশের মজুমদারের ব্যবস্থা করা হয়েছে? তোমার ম্যাডামের সাহায্যকারীর নাম পরিচয় বের করো ওর পেট থেকে। এতটুকু শুনতে বাণী বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকায়। হিরণও বাণীর দিকে তাকিয়েছিল। বাণীকে এমনভাবে তাকাতে দেখেও সামান্য হাসে। সেই হাসি দেখে বাণীর গা জ্বলে যায়। হিরণ ফোন রাখতেই বাণী বলে ওঠে, কেউ সাহায্য করেনি আমাকে। হিরণ ফোন চালাতে চালাতে জবাব দেয়, আচ্ছা। হিরণ যে বাণীর কথা বিশ্বাস করেনি তা বাণী ভালো করেই জানে। সে আবার চেঁচিয়ে ওঠে, বললাম তো আমাকে কেউ সাহায্য করেনি। হিরণ একই ভঙ্গিতে বলে, আচ্ছা। বাণী এবার ক্ষুব্ধ স্বরে বলে, বিশ্বাস করছেন না কেন আমাকে? হিরণ ফোনের দিকে দৃষ্টি স্থির রেখেই জবাব দেয়, ঘুমাও বাণী। বাণী হিরণের কথার তোয়াক্কা করে না। সে ক্ষোভ মিশ্রিত দৃষ্টি নিয়ে হিরণের পানে তাকিয়ে রয়। হিরণ এবার ফোন রেখে চোখ তুলে তাকায়। স্বাভাবিক গলায় বলে, পালানোর আগে এবং কারো সাহায্য নেওয়ার আগে ভাবা উচিত ছিল তোমার। এর দায়ভার আমার না। বাণী ক্রুদ্ধ স্বরে বলে, ঘৃণা করি আপনাকে। হিরণ হাসে বলে, এক এক করে আমাকে ঘৃণা করার কারণগুলো বলো তো, শুনে দেখি তোমার কাছে আমাকে ঘৃণা করার কয়টা কারণ আছে। বাণীর সঙ্গে সঙ্গে বলতে শুরু করে, আমার ভাইয়ের খুনি হিসেবে আপনাকে আমি ঘৃণা করি। হিরণ হাতের আঙুলের সাহায্যে কারণ গণনা শুরু করে, আমাকে জোর করে বন্দি করে রাখার জন্য আপনাকে ঘৃণা করি। আনিসুজ্জামান তালুকদারের থেকে আমাকে পণ্যের মতো কিনে নেওয়ার কারণে আপনাকে আমি ঘৃণা করি। আপনার লাইফস্টাইলের জন্য আপনাকে ঘৃণা করি। ঘরের বাইরে আপনার অনৈতিক কর্মকাণ্ডের জন্য আপনাকে ঘৃণা করি আমি। কাফের আপনি, রবের অস্তিত্বে বিশ্বাস নেই আপনার, তাই ঘৃণা করি। আর আর আমাকে যেই 2 বার রেপ করেছেন সেই জন্য ঘৃণা করি। এতদূর বলে বাণী আর বলার মতো কিছু খুঁজে পায় না। ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে সে। হিরণ অবাক হয়ে বলে, মাত্র 7টা কারণ? আমি ভেবেছি 1000টা কারণের লিস্টে ধরিয়ে দিবে তুমি। বাণীর কাছে হিরণকে ঘৃণা করা অগণিত কারণ রয়েছে, কিন্তু আপাতত এই কয়েকটা কারণ বলেই সে নীরব হয়ে গিয়েছে। আর কিছু বলতে ইচ্ছে করছে না তার। হিরণ এবার হেসে বলে, তোমার কাছে আমাকে ঘৃণা করার জন্য 7টা কারণ রয়েছে, অথচ আমার তোমাকে ভালোবাসার পিছনে কোনো কারণই নেই। কি অদ্ভুত। বাণীর এসব কথা শোনার আর ধৈর্য নেই। সে একটা কাঁথা টেনে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে পড়ে। মনে নতুন ভয় হানা দিয়েছে তার। এই শমশের নামক লোকটা যদি মুখ খুলে, দুশ্চিন্তা বাণীর বুক কামড়ে ধরে। আরো একবার সে কারো বিপদের কারণ হতে রাজি না। আরো একবার সে কারো মৃত্যুর কারণ হতে রাজি না। হেডকোয়ার্টারে পৌঁছাতেই দুর্জয়কে জুলফিকার কেবিনে ডাকা হয়। দুর্জয় কেবিনে প্রবেশ করতেই দেখে সেখানে আগে থেকেই সাইফ, সাদাত, ফারদিন, জোনায়েত উপস্থিত রয়েছে। দুর্জয়কে দেখতে জুলফিকার থমথমে গলায় বলে, সেল নম্বর 3 থাকা টেররিস্টদের একসাথে ডেথ হয়েছে। দুর্জয় কপাল কুঁচকে তাকায়। এটাই সেই ইমার্জেন্সি কেস। হুট করে একজন বন্দি টেররিস্টের মৃত্যু। বিষয়টা শুনতে যতটা স্বাভাবিক লাগছে, বাস্তবিকভাবে ততটা স্বাভাবিক নয় তা দুর্জয় নিশ্চিত। সে আগ্রহী দৃষ্টি নিয়ে তাকাতে জুলফিকার ফের বলে ওঠে, ওই টেররিস্ট মুখ খুলতে রাজি হয়েছিল, তবে ওর শর্ত ছিল শুধু আমাকেই ও সবটা জানাবে। কিন্তু আমি সেলে পৌঁছে ওকে মৃত অবস্থায় পাই। ক্যান ইউ গেস দ্য সিচুয়েশন দুর্জয়? দুর্জয় অকপটে বলে ওঠে, কেউ একজন চায় না আমরা কিছু জানতে পারি। এতটুকু বলেই দুর্জয় ভাবুক স্বরে বলে, আর সেই কেউ একজনটা আমাদের মধ্যেই কেউ। সাহেব ভনিতা ছাড়া বলে ওঠে, স্যার আই এম সরি স্যার, কিন্তু আমাদের মধ্যে কোনো একজন প্রতারক হলে আমি সন্দেহের তালিকায় সর্বপ্রথম কর্নেল জুবায়ের শিকদার স্যারকে রাখবো। ওনার আচরণ এবং এই কেস রিলেটেড বিভিন্ন ডিসিশন অত্যন্ত সন্দেহজনক স্যার। জুলফিকার এবং দুর্জয় নীরবে সাইফের কথা শুনে। তারা এই ব্যাপারে কোনো প্রতিবাদ করে না, কারণ তাদের মাথায়ও সন্দেহের তালিকায় প্রথমে এই নামটাই এসেছে। সাদাত বলে, আমি লেফটেন্যান্ট সাইফের সঙ্গে একমত। জুলফিকার গলা ছেড়ে বলে ওঠে, মোদ্দা কথা হলো এখন কাউকেই সম্পূর্ণ বিশ্বাস করা যাবে না। এই অপারেশন রিলেটেড প্রতিটা ইনফরমেশন এখন নিজেদের মধ্যেও কনফিডেন্সিয়ালি রাখতে হবে আমাদের। গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন সবার আগে আমি অথবা মেজর দুর্জয় ছাড়া অন্য কাউকে জানাবে না। সাহেব প্রশ্ন করে, স্যার প্রতারক কে সেটা আগে জানা কি বেশি গুরুত্বপূর্ণ না? দুর্জয় স্থির গলায় বলে,
একটা উপায় আছে। জুলফিকার প্রশ্ন করে। কি? দুর্জয় শুধু শান্ত গলায় বলে, সময় মতো প্ল্যান জানিয়ে দিব সবাইকে। এক এক করে সবাই জুলফিকারের কেবিন থেকে প্রস্থান করলে দুর্জয় বেরোনোর জন্য পা বাড়ায়। জুলফিকার সেই মুহূর্তে তাকে পিছু ডাকে। আই নিড টু টক টু ইউ দুর্জয়। ফিনফিনে বাতাস বইছে চারিদিকে। 13 তলা উঁচু দালানের ছাদ হতে রাতের টিমটিমে আলোর শহরটা দেখেছে এক জোড়া চোখ। এই তো আর কিছুক্ষণ, তারপরে এই দালানের নীরবতা ভেঙে যাবে। সবাই মিলে হন্যি হয়ে খুঁজে বেড়াবে এক পাগলকে। পাগলই তো, একা একা কথা বলা, হঠাৎ তীব্র ভয়ে মিয়ে যাওয়া, বিষণ্ণ মনে সারাদিন 4 দেয়ালের মধ্যে বন্দি থাকাটা হয়তো পাগলেরই লক্ষণ। না হয় কি সবাই মিলে তাকে বারবার ধরে বেঁধে ওই সাইকিস্টের কাছে নিত? পাতলা টপের উপর কালো জ্যাকেট আর একটা প্লাজো পরিহিত নারী কায়া নির্ভীক ভঙ্গিতে ছাদের রেলিংয়ে বসে এসবই ভাবছিল। হুট করে এক দমকা হাওয়া এসে তাকে ছুঁয়ে যায়। খুলে রাখা চোখ জোড়ার সঙ্গে সঙ্গে বুঝে আসে, চোখের সামনে ভেসে ওঠে অতীত, যেইবার সে প্রথম ও শেষবারের মতো সিনেমা দেখতে হলে গিয়েছিল। সঙ্গে ছিল প্রেমিক রূপী প্রতারক। সিনেপ্লেক্সে তখন 2013 সালের রিলিজপ্রাপ্ত সিনেমা আশিকি 2 এর জন্য উপচে পড়া ভিড়। 10 বছর আগে রিলিজপ্রাপ্ত একটা রোমান্টিক সিনেমার এত হাইপ দেখে সায়েন্স ফিকশন জনরা প্রেমী রুহি খুব কৌতূহলী ছিল। এত ভিড়ের মধ্যে আব্রাহাম তার হাত চেপে কোল্ড ড্রিঙ্কস সহ হাবিজাবি কিনে সিনেমা হলে প্রবেশ করেছিল। মুভি চলমান অবস্থায় আব্রাহাম কেবল একবার বলেছিল এই মুভির ডিউক বক্স তার খুব প্রিয়। সেদিন রাতে রুহি নিজের ফোনে আশিকি 2 এর সম্পূর্ণ জিউক বক্স ডাউনলোড করে ফেলে। সেই জিউক বক্স প্রেমী রুহির জীবনে আর না থাকলেও জিউক বক্সটা এখনো তার ফোনে রয়ে গিয়েছে। অতীতের ভাবনা ছেড়ে রুহি বর্তমানে ফিরে চোখ খুলে ফোনটা হাতে নিয়ে ডাউনলোড লিস্ট হাতে আব্রাহামের প্রিয় জিউক বক্স প্লে করে নীরবে বসে রয়। আচমকা নিজের পাশে কারো অস্তিত্ব টের পেতেই সে ঘাড় ঘুরিয়ে তাকায়। তার হাতে এক হাত দূরেই রেলিংয়ের উপর কালো টি শার্ট পরিহিত এক যুবক বসে রয়েছে। যুবকের দৃষ্টি রুহির পানে নিবদ্ধ, মুখভঙ্গি নির্লিপ্ত। রুহি সে নির্লিপ্ত মুখপানে চেয়ে রয় অনেকটাক্ষণ। দুজনের মধ্যে এক অসীম শূন্যতার সমদূরত্ব, যে দূরত্বটা কেবল এক বিষণ্ণতার সুতোয় দুজনকে বেঁধে রেখেছে। রুহি মলিন গলায় প্রশ্ন করে, আমি কি পাগল হয়ে গিয়েছি? নিষ্ঠুর যুবক নিরুত্তর রয়। রুহি উত্তরের অপেক্ষা করে না, সে আপন মনে বলতে থাকে, আম্মু আব্বু শুধু বলে আমি অসুস্থ, সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই নাকি সুস্থ হয়ে যাব, কিন্তু আমি তো জানি আমি সম্পূর্ণ সুস্থ। এবারও সেই যুবক নিরুত্তর রয়। রুহি এবার কণ্ঠে গোপন দীর্ঘ নিঃশ্বাস মিশিয়ে প্রশ্ন ছুড়ে, প্রতারণা করাটা কি খুব জরুরি ছিল? নিষ্প্রভ কণ্ঠে শেষ প্রশ্নটা করে রুহি। সত্যি কখনো ভালোবাসুনি? প্রশ্নটা করার সময় এক করুণ যন্ত্রণা রুহির হৃদয়ে উতাল পাতাল ঢেউ তোলে। অস্তিত্বহীন এই যুবকের অস্তিত্ব তাকে ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেয় সে খুব ঠকেছে, আর এই ঠকানোটাই বুকে নিয়ে যুবকটা পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল। রুহির শেষ প্রশ্নের উত্তর না দিয়ে যুবকটা ফের হাওয়ায় মিলিয়ে যায়। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবে রেলিংয়ের উপর উঠে দাঁড়ায়। আর তার একটা গোপন ক্ষত রয়েছে, ঠকে যাওয়ার ক্ষত। এই ক্ষত কখনো সেরে উঠবে না তা রুহি ভালো করেই জানে, কিন্তু এই ক্ষত বয়ে বেড়ানো আর তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তো জীবনের সঙ্গে সন্ধির ব্যবচ্ছেদ ঘটাতে সে কেবল এক কদম বাড়ায়। পেছনে ফেলে যায় ফোনে প্লে করা গানের বিষণ্ণ সুর। খিলেঙ্গি চাহা বাহারের সাবি, মুঝে তু ওয়া পায়েগা, রাহেগি চাহা হামারি ওয়াফা, মুঝে তু ওয়াহা পায়েগা, মিলুঙ্গা মে ইস তারা ভাদা রাহা, রাহুঙ্গা সাঙ্গা মে সাদা ভাদা রাহা, তুঝে জিনা হে মেরা বিনা। 3 ঘন্টা ধরে চলমান তুফানি বৃষ্টির ফলে প্রকৃতির ভ্যাপসা গরমটা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। বাতাসে বয়ে বেড়াচ্ছে ভেজা মাটির সোদা গন্ধ। থমথমে নীরব রুমটায় সবেমাত্র ফিরল সাইফ। সারাদিনের ক্লান্তির লেশমাত্র তার চেহারায় লক্ষণীয় নয়। ফ্রেশ না হয়ে সে বিছানায় গিয়ে হেলান দিয়ে বসলো। সাদাত এই মুহূর্তে রুমে উপস্থিত থাকলে এ নিয়ে 100টা কথা শোনাতো তাকে, কিন্তু সাদাত মেসের বাহিরে থাকায় এই মুহূর্তে তাকে জ্ঞান বিলিয়ে বিরক্ত করার মতো কেউ নেই। বালিশে পিঠ এলিয়ে দিয়ে সাইফ ফোনের ডাটা অন করে। সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন বার টুং টুং শব্দ করে জানান দেয় ইয়াসমিন মুস্তফা হতে পাঠানো খুদে বার্তার। সাইফ নিশার পাঠানো মেসেজ ওপেন করে। সকাল 11টার দিকে একটা ছবি পাঠিয়েছে, মামের হাস্যোজ্জ্বল ছবি। ছবির সঙ্গে একটা ছোট্ট মেসেজও লিখতে ভুলেনি। Guess what? আম্মু এসেছে। I'm so happy right now.
মেসেজের সঙ্গে দাঁত বের করে হাসার এক ইমোজি। সাহেব মেসেজটা দেখে মৃদু হাসে। স্ক্রল করে নিচে যেতেই দেখে আরেকটা ছবি, কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখার। এটা দুপুর 12টার দিকে পাঠিয়েছে। সঙ্গে লিখেছে, আপনি কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখা খেয়েছেন কখনো? দুর্দান্ত হয়। আমি বারান্দায় বসে মেঘলা আবহাওয়া দেখছি আর আম্মুর হাতে বানানো আম মাখা খাচ্ছি। আপনি খাবেন? সাইফ আরো এক দফা হাসে। এবার আর একটু স্ক্রল করতে এসে দেখে শেষ মেসেজটা, যেটা বিকাল 4:35 পাঠানো হয়েছে, যেখানে নিশা লিখেছে, আম্মু চলে গিয়েছে, আবার একা হয়ে গিয়েছি। সাইফ এবার মেসেজের রিপ্লাই দেয়, আপনার মন খারাপ মিস ইয়াসমিন? নিশা অনলাইনেই ছিল। সে প্রায় সঙ্গে সঙ্গে মেসেজটা সিন করে রিপ্লাই করলো, আপনি ফ্রি আছেন? একটু ভিডিও কলে আসবেন এক্ষুনি? সাহেব মেসেজটা পড়ে সামান্য অবাক হয়। লেফটেন্যান্ট কর্নেলের ভিতো মেয়ে এমন জরুরি তলবে তাকে কেন ভিডিও কলে আসতে বলছে। সাহেব আচ্ছা লিখে রিপ্লাই দিয়ে সামান্য সোজা হয়ে বসে। পরপর নিজেই ভিডিও কল দেয়। নিশা তৎক্ষণাৎ কলটা রিসিভ করতেই সাহেব ফোনের স্ক্রিনে দেখতে পায় একটা হাস্যোজ্জ্বল রমণীর মুখশ্রী। মাথার অর্ধেক চুলগুলো পিছনের দিকে নিয়ে খুব সম্ভবত ক্লাচার দিয়ে আটকানো। উজ্জ্বল মুখখানি একগাল হেসে বলে ওঠে, আপনাকে একটা জিনিস দেখাবো। কথাটুকু বলেই নিশা ব্যাক ক্যামেরা অন করে। লম্বা কেতের আয়নায় দেখা যায় ফতুয়া এবং স্কার্ট পরিহিত এক নারী কায়া, যে ধীর গতিতে হেঁটে সামনের দিকে আগাচ্ছে। সাহেব দৃশ্যটুকু মনোযোগ দিয়ে দেখে। পরপরই সে চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, ইয়াসমিন ফাইনালি। নিশাও খুশিতে চেঁচিয়ে বলে, ইয়েস, আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। সাহেব সঙ্গে সঙ্গে বলে ওঠে, ডোন্ট এত দ্রুত লাভঝাপ করার পারমিশন কি ফিজিওথেরাপিস্ট আপনাকে দিয়েছে? কথার কথা বললাম আর কি। আম্মু যাওয়ার পর একা বাসায় বোর হচ্ছিলাম। কি মনে করে একা একা চেষ্টা করতে গিয়ে দেখি নিজে দাঁড়াতে সক্ষম হয়েছি। দেয়ালের সাপোর্ট নিয়ে হাঁটতেও পারছি ধীরে ধীরে। দ্য ফিজিওথেরাপি ওয়ার্কড ফাইনালি। এই অত্যাধিক খুশি খবর কাউকে জানাতে না পারে পেট ব্যথা করছিল। আপনাকে প্রথম জানালাম। উফ, এক্সাইটমেন্ট চেপে রাখা এত কষ্টকর কাজ জানতামই না। নিশা এক নাগারে কথাগুলো বলে থামে। সাইফের আচমকা বুক কেঁপে ওঠে। 24 বছরের এই জীবনে এই ধরনের অভিজ্ঞতা তার প্রথম। কারো খুশির খবরে প্রথম ভাগিদার সে। খুব ছোট্ট এবং সাধারণ একটা বিষয়, কিন্তু সাইফের মতো শিকড়হীন মানুষের কাছে বিষয়টার গভীরতা অসীম। মুখে কিছু না বললেও তার চোখের কোণে ফুটে উঠল হাসির রেখা। নিশে ক্যামেরা নিজের দিকে ফিরিয়ে বিছানায় বসে আপন মনে বলে ওঠে, আব্বু বাসায় আসুক, আব্বুর সামনে হেঁটে আব্বুকে চমকে দেব। খুব খুশি হবে। আর আম্মুকেও আগামীকাল যে কোনো মূল্যে এখানে আসার জন্য একদম রাজি করাবো। আম্মুকেও সামনাসামনি হেঁটে দেখাবো। রুহিটা যে কবে ঠিক হবে ও দেখলেও খুব হ্যাপি হতো। সাহেব নিশার হাস্যোজ্জ্বল মুখ দেখে নীরবে ক্ষণিকের জন্য ভুলে বসেছে ফোনের অপর পাশের এই রমণী তার লেফটেন্যান্ট কর্নেলের একমাত্র মেয়ে। কিন্তু পরপরই তার মনে পড়ে যায় বাস্তবতা, মনে পড়ে যায় নিজেদের মধ্যে বিস্তার ফারাক। সাইফের আকাশকুসুম ভাবনার মাঝে নিশা ফোনের স্ক্রিনের পানে তাকায়। মুহূর্তে নোটিফিকেশন বারে ভেসে ওঠা একটা মেসেজ দেখে তার দৃষ্টিতে অবিশ্বাস খেলে যায়। সে দৃশ্য সাইফের দৃষ্টি এড়ায় না। সে কোনো প্রশ্ন করার পূর্বে নিশা হাত থেকে ফোনটা ফেলে দিয়ে চেঁচিয়ে ওঠে, ইয়াসমিন ঠিক আছেন আপনি? ইয়াসমিন শুনতে পাচ্ছেন? হ্যালো। দ্রুত ছুটে যায় রুমের বাহিরে। সাইফ ব্যস্ত হয়, গলায় একরাশ চিন্তা ঢেলে দিয়ে চেঁচিয়ে প্রশ্ন করে। ফোনের অপর পাশ থেকে কোনো জবাব না আসায় সাইফের চিন্তার পরিমাণ গাঢ় হয়। সে হাত ঘড়িটা একবার দেখে নেয়। স্যার তো মেজরের সঙ্গে বেরিয়েছেন তার জানা মতে। বাসায় ফিরতে নিশ্চয়ই দেরি হবে। এমন অবস্থায় যদি ওই ভীত মেয়েটার কোনো বিপদ হয়ে থাকে। সাইফ আর এক দণ্ড অপেক্ষা করে না। ফোন কেটে পকেটে ভরে নিয়ে দ্রুত বের হয়। যাওয়ার পথে জোনাতে থাকে বাইকের চাবিটা নিতেও ভুলে না। ঘড়ির কাঁটা ছুটে চলেছে অলস ভঙ্গিতে। বিছানায় গুটিসুটি মেরে ঘুমে আচ্ছন্ন নারী হঠাৎ কেঁপে ওঠে। স্বপ্নের রাজ্যে তাকে তাড়া করে বেড়াচ্ছে তীব্র ভয়। অতীতে তাকে সাহায্যকারী সায়ান্ন তালুকদারের পরিণতি চারিদিকে আতঙ্ক ভাব ছড়িয়ে দিচ্ছে। বিষাক্ত শ্বাসরুদ্ধকর স্বপ্নের রীতি ঘটতেই বাণী ধরফড়িয়ে উঠে বসে। ভাইয়ার লাশটা এখনো তার চোখে ভেসে আছে। আতঙ্কে বিভোর বাণীর ঘোর ভাঙে পিঠে কারো আলতো হাতের ছোঁয়ায়। সে চকিতে পাশ ফিরে তাকায়। হিরণের মুখ দর্শন হতেই সে চটে ওঠে। এক ঝটকায় নিজের পিঠ হতে হিরণের হাত সরিয়ে ফেলে। হিরণ তাতে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। শান্ত গলায় প্রশ্ন করে, খারাপ স্বপ্ন দেখছিলে? না, বাস্তবতা দেখছিলাম। আপনার আমার ভাইকে খুন করার দৃশ্য স্বপ্ন হয়ে হানা করছিল আমাকে। হিরণ নীরব রয়, কোনো প্রত্যুত্তর করে না। বাণীর সময় নেই স্থির হতে। অতঃপর বলে ওঠে,
ভাইয়ার মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে আমি দায়ী। এই ভাবনাটা আমাকে প্রচন্ড মানসিক পীড়া দেয়। খুব না বড় বড় কথা বলেন, আমাকে ভালোবাসেন বলে দাবি করেন, তাহলে আমার মানসিক যন্ত্রণা বাড়াতে চাচ্ছেন কেন? কেন শুধু শুধু এই সাহায্যকারীর পরিচয় জানতে চাইছেন? আমি ক্ষমা করি না বানি, এসব অযথা সেন্টিমেন্টাল ডায়লগ ছেড়ে আমাকে দুর্বল করার চেষ্টা করো না, কোনো লাভ হবে না। বাণীর রাগে নিজেকে জুতোপেটা করতে মন চায়। দুর্জয়ের জীবন আশঙ্কা থাকে এতটাই ভীত করে রেখেছে যে সে কিনা কোনো দিশা না পেয়ে এই জানোয়ারের কাছে দয়া আশা করেছিল। আশাহত বাণী মনে মনে প্রার্থনা চায়, এই জানোয়ার তো দয়া করবে না রব, তুমি না হয় করো। আর কার কার কাছে চাইবো বলো? দুর্জয়কে হিরণের হাত থেকে রক্ষা করো, ওর পরিণতি যেন ভাইয়ার মতো না হয়। যুদ্ধবিধ্বস্ত দেশটার আবহাওয়া তখন 20 ডিগ্রি সেলসিয়াসে স্থির। সকাল সকাল ইউনিভার্সিটি কলেজ অফ অ্যাপ্লাইড সায়েন্স গাজার সামনে সৈন্যরা ত্রাণ বিতরণের ক্যাম্পিং খুলে বসেছে। প্রত্যয় রাফি, রেদওয়ান ও বাকি সৈন্যদের সঙ্গে দায়িত্ব পালনে কর্মরত রয়েছে। লম্বা লাইনে ত্রাণ পাওয়ার আশায় চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে অসংখ্য মানুষ। ইতিমধ্যে যারা ত্রাণ পেয়েছে তাদের সবার মুখের অমূল্য হাসি এই বিষণ্ণ পরিবেশের সৈন্যদের মনে প্রশান্তি এনে দেয়। একজন বয়োবৃদ্ধ লোক তো ত্রাণ হাতে পেয়ে কেঁদেও ফেলেছিলেন। প্রত্যয়ের মতো কাঠখোট্টা মানুষও এমন পরিস্থিতিতে নিজের জড়তা কাটিয়ে লোকটাকে বুকে জড়িয়ে নিয়েছিল। লোকটা অশ্রুসিক্ত গলায় নিজস্ব মাতৃভাষায় প্রত্যয়কে কিছু একটা বলেন। সেই ভাষা প্রত্যয়ের বোধগম্য না হলেও লোকটার চামড়ায় ভাঁজ পড়া হাতটা যখন তার মাথায় ঠেকে বুলিয়ে যাওয়ার উদ্দেশ্য, তখন তার মনটা ভালো লাগায় ভরে যায়। অনুধাবন করে নিজের মরহুম ভাইয়ের এই পেশার প্রতি এত টান এবং শ্রদ্ধার কারণ, যা সে কখনোই নিজের মা বাবাকে বুঝাতে পারবেন না। রেদন তখন ত্রাণ বিতরণে ব্যস্ত ছিল। আচমকা একটা দুর্ঘটনায় লাইনচ্যুত হয়ে মানুষের শোরগোল শুরু হতেই তার মনোযোগ ভঙ্গ হয়। কৌতূহলী দৃষ্টি মেলে সে সামনে তাকাতেই দেখে কেউ একজন মাটিতে লুটিয়ে পড়ে আছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কিছুজন। এতদূর দৃশ্য দেখতে রেদন ব্যস্ত পায়ে এক বোতল পানি হাতে নিয়ে সেদিকে ছুটে যায়। মানুষের ভিড় ঠেলে কাছে যেতেই সে দেখে ছাইরঙা বোরকা জাতীয় পোশাক পরিহিত এক নারী মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। মাথা এবং মুখ তার ওড়নার আড়ালে ঢাকা। রেদন এক হাঁটু ভেঙে বসে। মেয়েটার মুখের ওপর থেকে ওড়না সরিয়ে সে দ্রুত সামান্য পানি ছিটকে দেয় তার মুখে। প্রথমবারে কোনো লাভ না হওয়ায় সে আরো কিছুটা পানি হাতে নিয়ে সেই মেয়ের মুখে ছিটিয়ে দেয়। এবার মেয়েটা পিটপিটিয়ে চোখ মেলে তাকায়। চোখ মেলে অপরিচিত কাউকে দেখতেই সে খানিকটা ভীত হয়ে পড়ে। কণ্ঠে ভীতভাব মিশিয়ে নিজ মাতৃভাষায় প্রশ্ন করে, মা নামটা? প্রশ্নটা হৃদয়ের কানে পৌঁছায় না। তার দৃষ্টি স্থির রমণীর গভীর হালকা নীলাভ চোখ পানে। এরকম রঙের চোখের মানুষ এই প্রথম সরাসরি দেখছে রেদন। কেমন ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে দেখছে সে। আশেপাশের স্থানীয়রা ভাবলো ছেলেটা হয়তো তাদের ভাষা না বুঝে এমন বেকুবের মতো তাকিয়ে রয়েছে। তাই তারা নিজ দায়িত্বে মেয়েটাকে বলে যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। ভিনদেশী এই সৈন্য তার মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনতে সাহায্য করেছে। মেয়েটার সঙ্গে সঙ্গে দুর্বল শরীর টেনে উঠে বসে কৃতজ্ঞতার সহিত বলে ওঠে, শুকরান জাজিলান। সঙ্গে সঙ্গে মেয়েটার খেয়াল হয় লোকটা ভিনদেশী, তাদের ভাষা তার বোধগম্য হবে না। তাই মেয়েটা ফের বলে ওঠে, থ্যাংক ইউ। প্রত্যয় রাফি ততক্ষণে সেখানে এসে উপস্থিত হয়েছে। রেদনকে এমন বোকার মতো তাকিয়ে থাকতে দেখে প্রত্যয় তার কাঁধে হাত রেখে সামান্য ঝাঁকিয়ে ডাকে। সঙ্গে সঙ্গে রেদন স্তম্ভিত ফিরে পায়। নিজের বিস্ময় সামলে উঠে সোজা হয়ে দাঁড়ায়। মেয়েটার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ইংরেজিতে বলে, You have our medical service cops with us. Come with us. মেয়েটাকে এই পর্যায়ে সামান্য দ্বিধায় মশগুল দেখা গেল। কিছু একটা ভেবে সে নিজের ভাষায় বলে ওঠে, লা আহতাজ ইলা খিদমাত তিরিয়াতিন আহতাজ লিবায়েদ আল তাইয়াম ফাকাত। মেয়েটার কথা বোধগম্য না হওয়ায় 3 বাংলাদেশি সৈনিকই চোখ শুরু করে তাকিয়ে রয়। ভিড়ের মধ্যে থেকে একটা ছেলে ইংরেজিতে ট্রান্সলেশন করে বলে ওঠে, ও বলেছে ওর মেডিকেল সার্ভিসের প্রয়োজন নেই, ওর শুধু একটু খাবারের প্রয়োজন। হৃদয়ন আগ্রহী গলায় প্রশ্ন করে, Your name? এবার মেয়েটা এক শব্দে জবাব দেয়, জারিয়া। নির্লিপ্ত ভঙ্গিতে মায়ের কোলে মাথা ঠেকিয়ে শুয়ে আছে নিশা। নাইমা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে ব্যস্ত। মেয়েকে কি বলে সান্ত্বনা দিবেন সে ভাষা তার জানা নেই। সান্ত্বনার কোনো ভাষা না পেয়ে তিনি অসহায় দৃষ্টি মেলে জুলফিকারের পানে তাকায়। রুমের এক কোণে নীরবে দাঁড়িয়েছিল জুলফিকার। মেয়ের দুঃখের গভীরতা সম্পর্কে তিনি উপলব্ধি করতে সক্ষম। অতীতে তিনিও নিজের ভাইয়ের সমতুল্য বন্ধুকে হারিয়েছেন।
ঠিক চোখের সামনে। বন্ধু জীবন তৃষ্ণায় ছটফট করছিল। জুলফিকার নিরুপায় ছিলেন তখন। যুদ্ধের ময়দানে বন্ধুকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। আজ এত বছর পর তার মেয়েও একই যন্ত্রণার মধ্যে দিয়ে দিচ্ছে। নিউজ চ্যানেলের রাজধানীর বহুতল ভবন থেকে এক রমণী ঝাঁপিয়ে আত্মহত্যা করার খবর পাওয়ার পর থেকে মেয়েটা এমন ফুফিয়ে কাঁদছে, বারবার আফসোসের সুরে বলছে, সব দোষ আমার। আমি আমার বন্ধুর খারাপ সময় তার পাশে ছিলাম না। রুহি কতটা কষ্ট পাচ্ছিল একা। নিশা বন্ধুকে শেষবারের মতো একবার দেখার বায়নাও করেছিল খুব। নাইমা এই ব্যাপারে বাদ সাধলেও জুলফিকার মেয়ের আবদার রাখেন। ইমার্জেন্সি 2টো টিকিটের ব্যবস্থা করেন, চট্টগ্রাম টু ঢাকার ডিরেক্ট ফ্লাইট। নাইমাও যাবেন নিশার সঙ্গে। রেসিডেন্সিয়াল কটেজের সামনে গাড়ি এসে থামার শব্দ হতেই জুলফিকার উঠে দাঁড়ায়। প্রাক্তন স্ত্রী এবং একমাত্র মেয়েকে গাড়িতে তুলে দেয়। গাড়ি ছাড়ার পূর্বে মেয়েকে এক পলক দেখে নিয়ে নাইমার উদ্দেশ্যে বলে, সাবধানে যেও, নিশার খেয়াল রেখো। রিটার্ন টিকিট আগামীকাল করেছি, দ্রুত ফিরে এসো। নাইমা কেবল মৃদু মাথা নেড়ে সম্মতি পোষণ করে। আকাশটা কালো মেঘে ছেয়ে আছে, চারিদিকে কেমন বিষণ্ণ আলো বিরাজ করছে। পুশ-আপ দিতে ব্যস্ত সাইফের মনটাও কেমন বিষণ্ণ। তার মনে প্রশ্ন জাগে, বিষণ্ণতা কিছু আছে, না হলে গতকাল ইয়াসমিনের নিজের বাবার বুকে মুখ লুকিয়ে ওই কান্নার দৃশ্য দেখার পর থেকে সাইফের এত বিষণ্ণ কেন অনুভব হচ্ছে? যেই দৃশ্য দেখে সাইফ আর আগে পা বাড়ানোর সাহস পায়নি। যেমন আড়ালে ছুটে গিয়েছিল তেমন আড়ালেই ফিরে এসেছে। তার সঙ্গে তাল মিলিয়ে পুশ-আপ দিতে ব্যস্ত বন্ধুমহল বিভিন্ন আলোচনায় মত্ত, কিন্তু কোনো শব্দই সাইফের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না। তার চোখের সামনে ভাসছে ইয়াসমিন মুস্তফার ওই করুণ কান্নার সুর। দুনিয়া কত বিচিত্র। কিছু মানুষের কাছে কান্না করে মাথা গোঁজার জায়গা থাকা সত্ত্বেও তারা কাঁদে, আর কিছু মানুষের কাছে না আছে অশ্রু আর না আছে মাথা গোঁজার জায়গা। হয়তো এই কারণেই উপরওয়ালা সাইফের মতন মানুষদের এতটা শক্ত বানায়, যাতে তারা সহজে না ভাঙে। কিন্তু দিন শেষে কেউ একজন আসে, ভূমিকম্পের ন্যায় বিশাল ইমারতে কাঁপন ধরায়, শক্ত মানুষটার খোলস ভেঙে গুড়িয়ে দেয়। নিউজ চ্যানেল রিপোর্ট কভার করছেন এক পুরুষ। টিভির এক কোণে তার নাম ভেসে উঠেছে, তুর্য রশিদ। স্পষ্ট গলায় আওড়াচ্ছেন গতকাল রাতে রাজধানীতে ঘটে যাওয়া এক সুইসাইড কেসের বর্ণনা। রুহি মেহরোজের মৃত্যুর খবরটা অতি নীরবেই শুনল দুর্জয়। অতঃপর টিভিটা রিমোট চেপে বন্ধ করে দিল। মনে পড়ে গেল মৃত্যুর পূর্ব মুহূর্তে ভাইয়ের আবদারের কথা। রুহি মেহরোজ নামক মেয়েটার গায়ে যেন আতঙ্কবাদীর প্রেমিকা হওয়ার কলঙ্ক না লাগে। দুর্জয় ভাইয়ের আবদার পূরণ করেছিল, মেয়েটার গায়ে কলঙ্ক লাগতে দেয়নি। তার বাবা মাকে বুঝিয়ে এখান থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা কি হলো? দীপ্ত কি একটা বারও ভাবেনি মেয়েটা এত বড় প্রতারণার ভার বয়ে আদৌ বাঁচতে পারবে কিনা? গুরুত্বপূর্ণ ফোন কলটা বেজে উঠতেই দুর্জয় ভাবনার জগৎ থেকে ফিরে আসে। একটা গোপন দীর্ঘশ্বাস ছেড়ে সে কল রিসিভ করতেই ফোনের অপর পাশ হতে বলে ওঠে, স্যার, সিসিটিভি ফুটেজ হতে এই গাড়ির লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়েছে আমরা। এতক্ষণের বিষণ্ণতা এক পাশে ঠেলে দিয়ে শীতল পুরুষালী স্বরটা বলে ওঠে, আই এম কামিং। আজ ঠিক কতটা দিন পর মেয়েকে এভাবে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে সেই হিসেব ভুলে বসেছে বানি। শুধু একটু পরপরই মেয়ের মুখে চুমুখে আওড়াচ্ছে, আই এম সরি মা, আম্মা তোমাকে একা রেখে গিয়েছিলাম। বন্নি কোনো জবাব দেয় না। সে এতটুকুতেই খুশি যে তার মাম্মা সুস্থ হয়ে গিয়েছে। মনে মনে ঠিক করে আর কখনো মাম্মাকে রেইনে ভিজতে দিবে না সে চায় না তার মাম্মা আবার অসুস্থ হয়ে হসপিটালে থাকুক এতদিন। খাবার টেবিলে বন্নিকে কোলে বসিয়ে তাকে নিজের হাতে ভাত মেখে খাওয়াতে ব্যস্ত বানি। হিরণ তখন সব উপর থেকে গোসল সেরে রেডি হয়ে নেমেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে এ প্রশান্তিদায়ক দৃশ্যটুকু দেখে তার ঠোঁটের কোনো অস্ফুট হাসি ফুটে ওঠে। নিজের ঘরকে আবার পরিপূর্ণ অনুভব হচ্ছে তার। বানি অবহেলায় সিঁড়ির পানে তাকাতেই হিরণকে লক্ষ্য করে। হিরণের ঠোঁটের হাসি দেখে সে ঘৃণায় চোখ নত করে ফেলে। হিরণের হাসিও মিয়ে যায়। সে নিচে নামতে রান্নাঘর হতে একজন হেল্পিং হ্যান্ড বেরিয়ে এসে বানিকে প্রশ্ন করে, ম্যাডাম, স্যারের জন্য খাবার সার্ভ করব। প্রশ্নটা শুনে বানির রাগ হয়। এসব আলকা আদিক্যের জাতীয় প্রশ্ন শুনলেই রাগে তার গা জ্বলে। সে কাট গলায় জবাব দেয়, এসব তো আমার দেখার বিষয় না, যার যখন খেতে ইচ্ছে হবে সে তখন খেয়ে নেবে। হেল্পিং হ্যান্ডের মুখ কালো হয়ে আসে। হিরণ নিজেই আগ বাড়িয়ে বলে, খাবার সার্ভ করতে হবে না, আমার খিদে নেই। বন্নি ঘাড় ঘুরিয়ে পাপার দিকে তাকায়, দাঁত বের করে হেসে বলে, পাপা। হিরণ মেয়ের পানে তাকিয়ে মৃদু হেসে হাত ঘড়িতে সময়টা দেখে নেয়। বের হবে সে এখন। যাওয়ার আগে টেবিলে বসে থাকা বানের দিকে এগিয়ে যায়। মাথা সামান্য নুয়ে বন্নির কপালে চুমু খায়, তবে তার দৃষ্টি স্থির বানির মুখপানে। বানি কঠিন হয়ে চুপচাপ বসে রয়। হিরণ বেরিয়ে যাওয়ার আগে শুধু মেয়ের কানে কানে বলে যায়,
মাম্মাকে বেশি বিরক্ত করো না, সব দুষ্টুমি জমিয়ে রেখো। পাপা আসলে পাপাকে ইচ্ছে মতো জ্বালিও। হিরণ ঘর থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে আগে থেকেই ইবাদ বসেছিল। হিরণ এসে পাশে বসতেই সে গাড়ি স্টার্ট দেয়। ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে আর চোখে সে স্যারের ক্ষতবিক্ষত মুখটা দেখে নেয়। মনে মনে খুব মায়া হয় তার। স্যারকে এই ক্ষতকে উপহার দিয়েছে তা তার ভালো করেই জানা আছে। বানি ম্যাডাম ছাড়া আর কারো সাহস নেই এমনটা করার। রাগে ইবাদ অস্ফুট বলে ওঠে, পাষণ্ড। হিরণের মনোযোগ ফোনে স্থির ছিল, কিন্তু ইবাদের অস্ফুট বলা কথাটা তার কর্ণগোচর হয়। সে চোখ তুলে প্রশ্ন করে, কাকে পাষাণ বলছো? ইবাদ নিজের রাগটুকু চেপে রাখতে পারে না, অতি সাহস জুগিয়ে বলে ওঠে, স্যার বেয়াদবি ক্ষমা করবেন, কিন্তু বানি ম্যাডাম কাজটা মোটেও ভালো করেনি। নিশানা আর একটু এপাশ ওপাশ হলেই তো আপনার চোখের খুব বড় কোনো ক্ষতি হয়ে যেত। হিরণ ভুরু কুচকে বলে, কিন্তু সেরকম তো কিছু হয়নি। আর তুমি কি বাণীকে উদ্দেশ্য করে ওই শব্দ ব্যবহার করেছো? উনি পাষাণ না হলে কি আপনার সাথে এমনটা করতে পারতো? নারী জাতির অন্যতম গুণ নাকি হলো মায়া, কিন্তু ওনার মধ্যে কেন আপনার প্রতি মায়া কাজ করে না? এতটাই নির্দয় কেন উনি, স্যার? ইবাদের চাপা ক্ষোভ হিরণকে মৃদু হাসতে বাধ্য করে। সে শীতল গলায় বলে, কে বলেছে ওর মধ্যে মায়া নেই? ওর সকল মায়া একজনকেই ঘিরে, বহনি ওর মায়ের কেন্দ্রবিন্দু। ইবাদ তাচ্ছিল্যপূর্ণ হেসে শুধায়, স্যার আপনি কি ভুলে গিয়েছেন বন্যের জন্মের ঘটনা? হিরণ নীরব বনে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে অতীত। প্রেগনেন্সির সম্পূর্ণ জার্নিতে বানি উম্মাদ আচরণ করেছিল। সুযোগ পেলে আত্মহত্যা করার চেষ্টা করত। নিজের প্রতি যত ধরনের অবহেলা সম্ভব সব করেছিল। হিরণের উপর দিয়ে তখন অন্যরকম এক ঝড় বয়ে যাচ্ছিল। 2019 সালের মে মাসের ঘটনা, যখন বন্যা এই পৃথিবীতে এসেছিল। কি ভয়ঙ্কর কালবৈশাখীর সম্মুখীন হয়েছিল চট্টগ্রাম শহরটা। নিরাপত্তার খাতিরে হিরণ বাণীকে হসপিটালে নিয়ে যায়নি। বাড়িতেই ডক্টর নাজ সব জড়ো করে ফেলেছিল। কালবৈশাখীর সেই রাতে বাচ্চা মেয়েটা দুনিয়া এসেছিল, কিন্তু ডক্টর হুমায়রা জানায় বাচ্চাটা খুব দুর্বল, ক্ষীণতার নিঃশ্বাসের গতি। 24 ঘন্টাও যদি টিকতে পারে তবে তা মিরাক্কেল হবে। বাণী তখন প্রসব বেদনা কাটিয়ে অচেতন অবস্থায় ছিল। হিরণ ছিল দিশেহারা, কুলকিনারা খুঁজে পাচ্ছিল না কেন। অদ্ভুত এক অসহায়ত্বের মধ্যে দিয়ে সেই রাতটা পার করে সে। খুব সকালে যখন বাণীর জ্ঞান ফিরে, তখন ডক্টর হুমায়রা বাণীকে বাচ্চার অবস্থার কথা জানায়। বাণীর মধ্যে কোনো উৎকণ্ঠা ছিল না, ছিল না কোনো চিন্তার ছাপ। সে নির্লিপ্ত রয়। বাচ্চাকে তার কাছে এনে দেওয়ার পর সে মুখ ফিরিয়ে নেয়, কোলে তুলে নেয় না। হিরণ এবং বাচ্চাটার প্রতি তার মনে পুষেছিল তীব্র ঘৃণা। হিরণ অবাক হয় না, ওই পরিস্থিতিতে বাণীর এরকম আচরণই স্বাভাবিক ছিল। কোনো উপায়ন্তর না পেয়ে হিরণ সাহস করে নিজে মেয়েকে কোলে তুলে নেয়। দীর্ঘ জীবনে সেই প্রথম হিরণ কোনো বাচ্চার সান্নিধ্যে এসেছিল, তাও নিজের বাচ্চা। ডক্টরকে বাণীর খেয়াল রাখতে বলে। বন্নিকে নিয়ে সে নিজের রুমের সিঙ্গেল সোফাটায় নীরবে সারাদিন বসে রয়। নিজের বলিষ্ঠ হাতের বন্ধনে দুর্বল বাচ্চাটাকে একটা কবুতরের ছানা মনে হচ্ছিল হিরণের। খুব নরম, হালকা, তুলতুলে। মুসলিম রীতি অনুযায়ী বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তাকে কোলে তুলে তার কানের কাছে আজান দিতে হয়, কিন্তু হিরণ সেসব রীতিনীতি তোয়াক্কা না করে মেয়ের কানের কাছে সর্বপ্রথম উচ্চারণ করে, তুমি কি আমার ফুল? দুর্বল বন্নি চোখ মেলে তাকায় না। হিরণ ফের স্থির দৃষ্টিতে মেয়ের পানে তাকায়। তার মন জবাব দেয়, এই বাচ্চাটা তার ভুল হতে পারে না। হিরণের কীর্তিকলাপ ভুল হলেও এই বাচ্চাটা কোনো ভুল নয়। এত স্নিগ্ধ একটা প্রাণ বড় জোর হিরণের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হতে পারে। হিরণ কিছু একটা ভেবে ফের ফিসফিসিয়ে বলে ওঠে, তুমি আমার বউনি? ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো বন্নি বেঁচে গিয়েছিল, তবে শরীর তখনও অত্যাধিক দুর্বল। স্বাভাবিক বাচ্চাদের তুলনায় ওজনটাও যথেষ্ট কম। পেটে থাকাকালীন মায়ের শারীরিক অযত্নের ফলে পুষ্টিহীনতা দেখা দিয়েছিল তার। দিন পেরিয়ে সপ্তাহ আসে। দেখতে দেখতে 21টা দিন পার হয়। বানি বন্নির মুখ দেখতেও নারাজ রয়। কেউ ভুল করেও বন্নিকে তার রুমে নিয়ে আসলে সে চিৎকার চেঁচামেচি করে তাকে তাড়িয়ে দিত। হিরণ তখন বন্নিকে নিয়ে দিশেহারা। ডক্টর সাজেস্ট করেছিল পুষ্টির ঘাটতি পূরণের জন্য বেস্ট ফিডের বিকল্প নেই, কিন্তু বানের ক্ষোভের কারণে হিরণ বাধ্য হয়ে বন্নিকে ইনফ্যান্ট ফর্মুলা মিল্ক তৈরি করে খাওয়াতো। 21তম দিনে হিরণ সাহস সঞ্চয় করে বন্নিকে নিয়ে বানির রুমে প্রবেশ করে। বেশ রাত হয়, বানি তখন ঘুমে বিভোর। হিরণ নিঃশব্দে বন্নিকে বিছানায় বানির একপাশে শুয়ে দেয়, অতঃপর দুপাশে বালিশ দিয়ে বর্ডার টেনে দেয়, যেন ভুল করে বানি ঘুমের ঘরে বন্নির উপর না এসে পড়ে, কিংবা বন্নি নিচে না পড়ে যায়। সন্তর্পণে কাজটুকু শেষ করে হিরণ রুম থেকে বেরিয়ে যায়। দরজার অপর পাশে দাঁড়িয়ে নীরবে অপেক্ষা করতে থাকে।
20-25 মিনিটের মাথায় বন্নির ঘুম ভেঙে যায় খিদের চোটে। সে গলা ফাটিয়ে কান্না শুরু করে। বাণীর গভীর ঘুমে ব্যাঘাত ঘটে। সে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বসে। প্রথমে ভয় পেলেও বিছানায় নিজের পাশে বন্নিকে দেখে তার ভুরু কুঁচকে আসে। সেও বন্নির সঙ্গে তাল মিলিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, কেউ আছে? এই বাচ্চাকে নিয়ে যাও এখান থেকে। বাণীর চিৎকার শুনে নিচ থেকে একজন হেল্পিং হ্যান্ড দৌড়ে আসে, কিন্তু দরজার বাইরে হিরণকে দাঁড়িয়ে থাকতে দেখে সে থেমে যায়। হিরণ চোখের ইশারায় চলে যেতে বললেই সে মহিলা সুরসুর করে নিচে চলে যায়। সময় গড়ায়, কিন্তু কেউ আসে না। বাণী বিরক্তিতে দু হাতে নিজের কান চেপে ধরে। বন্নির কান্না থামে না, বরং ক্রমান্বয়ে আরো বাড়তে থাকে। বাণী 2 হাতে নিজের মাথায় চুল মুঠো করে ধরে চেঁচিয়ে ওঠে, চুপ করবে তুমি? কেন যন্ত্রণা দিচ্ছ? ক্ষুধার্ত শিশুর কান্না থামে না। বাণী অসহায় অনুভব করে। সবে 20 পেরিয়ে আসা এই জীবনে সে কখনো কোনো বাচ্চা কোলে তুলে নেই। তার জানা নেই একটা নবজাতক শিশুর সঙ্গে কিভাবে ডিল করতে হয়। সে ফ্যালফ্যাল করে বন্নির দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে তার চোখের কোণে অশ্রু এসে ভিড় করে। অস্ফুট সে প্রশ্ন করে, তুমি বেশি অসহায় নাকি আমি? প্রশ্ন করে বাণী নিজে অনভিজ্ঞ হাতে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। বন্নির মাথার কাছে একটা ছোট্ট ফিডারে সে ফর্মুলা মিল্ক দেখতে পায়। সেই ফিডারটা খুলে বন্নির মুখে দিতেই তার কান্না ধীরে ধীরে কমে আসে, পুরোপুরি শান্ত হয়ে যায়। বাণী অশ্রুসুক্ত দৃষ্টি মেলে বাচ্চাটাকে দেখতে থাকে। খাওয়ানো শেষ হতেই কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু বন্নি ঘুমায় না। ফ্যালফ্যাল করে নিজের মাকে দেখতে থাকে। ছোট ছোট আঙুল দ্বারা ছুঁয়ে দেখারও চেষ্টা করে। বাণী মেয়ের চোখে চোখ রেখে ধরা গলায় বলে আসে, আমি তোমার বাবাকে খুব ঘৃণা করি। সেই ঘৃণা এতটাই তীব্র যে আমি তোমাকেও মেনে নিতে পারছি না। তোমার অস্তিত্বই তোমার বাবাকে ঘৃণা করার অন্যতম কারণ। এই পর্যায়ে বাণীর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তে শুরু হয়। আমার কি দোষ বলো? আমি তোমার থেকেও বেশি অসহায়। বন্নি মনোযোগ শ্রোতার মতো মায়ের সকল অভিযোগ শুনতে ব্যস্ত। বাণী রুগ্ন মেয়ের পানে তাকিয়ে বলতে থাকে, আই এম রিয়েলি সরি। তুমি আমাকে খুঁজেছো খুব, তাই না? আমি আমার অনুভূতি বুঝে উঠতে পারিনি, এখনো পারছি না। তোমার এই অবস্থা আমার জন্য হয়েছে, তাই না? আমার অবহেলার কারণে তুমি এত দুর্বল। আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না, বিশ্বাস করো। তুমি অনাকাঙ্ক্ষিত আমার জন্য। আমি খুব খারাপ মা, আমাকে মাফ করে দাও। বাচ্চা প্লিজ মাফ করে দাও। কথাগুলো বলতে বলতে বাণী ফুফিয়ে কেঁদে ওঠে। দরজার অপর পাশ হতে সবটাই হিরণের কর্ণগোচর হয়। সে নীরবে দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রয়। সবটাই তার ভুল। তার ভুলের শাস্তি এতদিন তার মেয়ে পেয়েছে, তার ভুলের শাস্তি এতদিন বাণী পেয়েছে, আর নিজের ভুলের শাস্তি হিসেবে সে মানসিক যন্ত্রণা ভোগ করছে। সেই রাতের পর থেকে গত 9টা মাস ধরে সে বিবেকের দংশন দ্বারা তাড়িত হচ্ছে। প্রেগন্যান্সির সময় বাণী যতবার সুইসাইড অ্যাটেম্পে ট্রাই করেছে, প্রত্যেকবার হিরণের নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসতো। রাতের ঘুম উবে গিয়েছিল। চোখ বুঝলেই মনে হতো এই বুঝি বাণী আবার কিছু একটা করে বসলো। বাণীর মানসিক অবস্থা এতটাই বিপর্যস্ত হয়েছিল যে বাধ্য হয়ে একবার বিছানার সঙ্গে তার 2 হাত বেঁধে রাখতে হয়েছিল, যেন নিজের কোনো ক্ষতি করতে না পারে। সেই দৃশ্য মনে পড়লে এখনো হিরণের বুকে কাঁপন ধরে। অতীত যাত্রা সেরে হিরণ চোখ মেলে তাকায়। জন্মের পর বাণী 21 দিন নিজের মেয়ের থেকে মুখ ফিরিয়ে রেখেছিল, এটা সবার চোখে পড়েছে। কিন্তু বাণী ঠিক কি কারণে এরকম আচরণ করেছিল তা সকলের অজানা। হিরণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইবাতের উদ্দেশ্যে বলে, বাণীকে কখনো ভুল বুঝবে না ইবাত। ও বৌনিকে খুব ভালোবাসে। তুমি শুধু আমার পক্ষের ঘটনার সাক্ষী, তাই এমনটা বলছো। বাণীকে বোঝার সাধ্যি তোমার নেই। হিরণের এহনো কথা শুনে ইবাদ বিরক্ত হয়। লোকটা কিসের তৈরি? এখনো তিনি বাণী ম্যাডামের হয়ে সাফাই গাইছেন। ফিলিস্তিনের সময় তখন বিকাল 7:35। ত্রাণ বিলানোর কাজ শেষ করে সৈন্যরা যে তার তাঁবুতে অবস্থান করছে তখন। রাতের খাবার কিছুক্ষণ আগে সেরেই যে যার তাঁবুতে প্রবেশ করেছে। সারাদিনের ক্লান্তির ফলে সবাই এখন বিশ্রাম নেওয়ার প্রতি অধিক মনোযোগী। আগামীকাল সকালের আগে কেউই আর কাউকে বিরক্ত করবে না। ঠিক এই সূচকে প্রত্যয়, রাফি এবং রিদান নীরবে নিজেদের তাঁবু ছেড়ে বেরিয়ে আসে। আর মাত্র 3 দিন এই দেশে আছে তারা। এই 3 দিনের মধ্যেই তাদের সত্যিটা উদ্ঘাটন করতে হবে, যে কোনো মূল্যে। রহস্য উদ্ঘাটনের প্রথম ধাপ হিসেবে ট্রেস করা লোকেশনটা গুগল ম্যাপে বসিয়ে জায়গাটা এখান থেকে ঠিক কতটা দূরে তা মেপে নেয় 3 জন। পায়ে হেঁটে গেলে প্রায় 1 ঘন্টা দূরত্ব। 3 সৈন্যের জন্য 1 ঘন্টা পায়ে হেঁটে যাওয়া খুব বড় কোনো বিষয় নয়, কিন্তু সকলের দৃষ্টি এড়িয়ে বিপদহীনভাবে উক্ত স্থানে পৌঁছানোটাই আসল বিষয়। কারো দৃষ্টি যেন আকর্ষণ না হয় সেজন্য প্রত্যয়, রাফি, রিদন ইউনিফর্ম ছেড়ে সিভিল গেটআপে রেডি হয়েছে। নিরাপত্তার জন্য সঙ্গে করে নিয়েছে সম্পূর্ণ লোডেড পিস্তল। প্রত্যয়, রাফি, রিদন তখন কেবল আব্দুল্লাহ আজম মসজিদ পেরিয়ে সরু পথ ধরে সাবধানে এগিয়ে যাচ্ছে। আচমকা রাফি পায়ের গতি থামিয়ে দাঁড়িয়ে যায়। হিসহিসিয়ে বলে, আমার কেন মনে হচ্ছে
কেউ আমাদের ফলো করছে। রাফির কথা শুনতে প্রত্যয় ও হৃদন সতর্ক হয়ে চারিদিকে তাকায়, কিন্তু নিজেদের ত্রিসীমানায় কোনো মানুষের অস্তিত্ব না দেখে তারা আবার সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। হঠাৎ আবার পেছনে শুকনো পাতা মারানোর শব্দ হতে তিনজন সতর্ক হয়ে যায়। বিচ্ছিন্নভাবে চারিদিকে কারো অস্তিত্ব খুঁজতে শুরু করে। হৃদন হাতের টর্চের আলোর সাহায্যে এগিয়ে যায়। সরু পথের ধারে একটা ছোট টিলার আছে। টিলার চারিদিকে ঘুরে ঘুরে আলোর সাহায্যে কাউকে খুঁজতে গিয়ে আচমকা সে ভয়ে চাপা চিৎকার করে ওঠে। প্রত্যয় আর রাফি বেশি দূরে ছিল না। তারা হৃদয়ানের ভীত চিৎকার শুনতে পেরে সঙ্গে সঙ্গে সেই টিলার কাছে এগিয়ে যায়। এরকম অন্ধকার জায়গায় লম্বা বোরখার ন্যায় সাদা আলখেল্লা পরিহিত রমণীকে দেখে যে কেউ ভয় পেতে বাধ্য। মাথার অর্ধেক ভাগ তার সবুজ রঙা একটা শাল দিয়ে ঢাকা। তার হালকা নীলাভ চোখ পানে তাকিয়ে হৃদয়ান অবাক গলায় বলে, জারিয়া। জারিয়া ইংরেজি বুঝতে পারে, কিন্তু বলার অভ্যাস নেই বলে সে এতটা গুছিয়ে বলতে পারে না। তবুও অগোছালো শব্দে ইংরেজিতে সে জানায়, আমাদের ফলো করছিল কেন? আমি জানি আপনারা কোনো গোপন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। জারিয়ার কথা শুনে তিনজনই বেশ অবাক হয়। হৃদয়ান প্রশ্ন করে, তোমার এমনটা কেন মনে হলো? আমি আপনাদের উপর নজর রাখছিলাম, আপনাদের দৃষ্টি সন্দেহজনক ছিল। জারিয়ার কথা শুনে রাফি বাংলায় বিড়বিড়িয়ে বলে ওঠে, এই মেয়ে গোয়েন্দা সংস্থার অধিদপ্তরে কাজ করে নাকি? হৃদয়ান সেদিকে পাত্তা না দিয়ে কিশোরী মেয়েটাকে আগাগোড়া পরখ করে নেয়। বয়স 18 ছুঁয়েছে কিনা সন্দেহ, তবুও এত বড়দের মতো কথাগুলো কেন যেন মেয়েটার সাথে মানানসই লাগছে। হৃদয়ান ধিমে গলায় প্রশ্ন করে, তোর উদ্দেশ্য কি জারিয়া? আমি আপনাদের সাহায্য করতে চাই। প্রত্যয় ভুরু কুচকে প্রশ্ন করে, আর ইউ সিরিয়াস? হ্যাঁ। হৃদয়ান এবার শীতল গলায় প্রশ্ন করে, বিনিময়ে তোমার কি চাই জারিয়া? নিজের রুমে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে এক আহত পুরুষ। তরতাজা শরীরটা রক্তে মাখামাখি হয়ে আছে। গায়ের পাঞ্জাবিটা লেগে থাকা রক্ত শুকিয়ে বিশ্রী গন্ধ বেরিয়েছে। সেই পাঞ্জাবির চারিপাশে ভিড় জমিয়েছে নোংরা মাছির দল। আচমকা কারো আগমনের আভাস পেতেই শমশের মজুমদার চোখ তুলে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে হাসে, অতঃপর মুখ বিকৃত করে বলে, তুই হচ্ছিস সেই কুকুর যার লেজ আজীবন বাঁকাই থাকবে, কখনো সোজা হবে না। সুযোগ পেতেই কামড়ে দিয়েছিস, শালা অকৃতজ্ঞ। হিরণ নীরবে কতটুকু শুনে হেসে শমশেরের বরাবর একটা চেয়ারে বসে করুণার সুরে বলে, আই এম শিওর আমার থেকে বড় হারামজাদা তুই এই জগতের দ্বিতীয়টা খুঁজে পাবি না। আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না হিরণ, শীঘ্রই আমার খোঁজ পড়বে। আমি এই মিশন সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য, আমাকে ছাড়া কোনো ডিল হওয়া অসম্ভব। হিরণ শমশেরের কথা শুনতে শুনতে হাতে থাকা ব্র্যান্ডের নিষিদ্ধ পানীয় বোতলটা ছিপি খুলে, অতঃপর ডকডক করে কিছুটা সাবার করে সে হেসে বলে, আমার জন্য অসম্ভব বলে কোনো বিষয়ই নেই, তাই মিশনের চিন্তা তুই মাথা থেকে ঝেড়ে ফেল। তোকে ছাড়া এই মিশন পরিচালনা করতে বিন্দু মাত্র অসুবিধা হবে না আমার। আফটার অল তোর পশু কুকুরগুলোকে টাকা দিয়ে পোষ মানিয়েছি, সারাদিন এখন এরা আমার পা চাটবে। শমশের ক্ষোভ মিশ্রিত স্বরে বলে, নিজেকে খুব বড় কিছু মনে করিস তাই না? মনে করার কিন্তু নেই, আমি খুব বড় কিছুই। শমশের একদলা থুতু মেঝেতে ফেলে বলে ওঠে, এত বড় মানুষ হয়ে লাভ কি যদি নিজের বউকে নিজের করে না রাখতে পারিস? হিরণ চোখ মুখ শক্ত করে বলে, বাণীকে কোথা থেকে উদ্ধার করেছিস তা জানিয়ে দে, দয়া দেখাবো তোর প্রতি কিছুটা। মিথ্যা মিথ্যা আশ্বাস দিবি না হিরণ। তুই আর দয়া এই শব্দ এক বাক্যের ব্যবহারের উপযুক্ত নয়। ইউ হ্যাভ নো আদার অপশন। আমি কখনোই বলবো না। তোর কি মনে হয় তুই সত্যটা জেনে আমাকে শেষ করে দিবি আর পরে নিজে শান্তিতে জীবন পার করবি? আমি কখনোই তোকে শান্তিতে থাকতে দিব না। ঠিক এই কারণে আমি এই সাহায্যকারী পরিচয় গোপন রাখবো, যাতে আমি না থাকলেও কেউ একজন গর্ত খুঁড়ে তোকে খুঁজে বের করে তোর তিলে তিলে গড়া তোলা সবকিছু ধূলিসাৎ করে দেয়। কথাটুকু বলেই শমশের বিশ্রী হাসি দেয়। হিরণ হাত ঘড়িতে সময়টা দেখে নেয়, তার কিছু কাজ আছে। এই হায়েনার সাথে কথা বলে আপাতত সময় নষ্ট করতে আগ্রহী না সে। এর পেট থেকে কথা বের করার ব্যবস্থা সে পরে করবে, এই ভেবেই হিরণ উঠে দাঁড়ায়। প্রস্থানের জন্য পা বাড়াতেই শমশের পেছন থেকে গা জ্বালানো হাসি দিয়ে বলে ওঠে, তবে একটা বিষয় তোকে জানাতে পারি, তোর বউ এতদিন এক ব্যাচেলর ছেলের সঙ্গে একা এক বাসা ছিল।
সারা রাতও কাটিয়েছে ওই ছেলের সাথে। সাহায্য করার বিনিময়ে নিশ্চয়ই ওই ছেলে তোর বউকে এইভাবে ঘরে সাজিয়ে রাখিনি। যা আর কেউ পারেনি তা তোর বউ পেরেছে। তোর একদম জায়গা মতো আঘাত করেছে, তোর পুরুষে তো চুলকানি মেখে দিয়েছে। হিরণের কপালের পাশের রগটা রাগে তখন দপদপ করছে। সে সাপের ন্যায় ফোঁসফোঁস করতে করতে এলোমেলো দৃষ্টি মেলে চারিদিকে তাকায়। সঙ্গে সঙ্গে সে রুমের এক কোণে মেঝের উপর একটা হাতুড়ি দেখতে পায়। হিরণ একদণ্ড অপেক্ষা না করে সেই হাতুড়িটা হাতে তুলে উল্টো ফিরে ক্ষিপ্র গতিতে সেটার সাহায্যে শমশেরের মাথায় আঘাত করে। কেবল একটি আঘাত দ্বারাই সে শমশের নামক অধ্যায়ের ইতি ঘটায়। একটা সিকোয়েন্স মেনটেন করে হাঁটছে চারজন মানুষ। সবার সামনে টর্চ হাতে যেই রমণী হেঁটে চলেছে তার কদম অনুসরণ করছে বলিষ্ঠ তিনজন যুবক। রাতের আধা চিড়ে সব থেকে নিরাপদ রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে তারা কাঙ্ক্ষিত গন্তব্যে। হৃদয়ন খানিকের জন্য জারিয়ার পানে তাকায়। মেয়েটার বয়স কম, তবে বিচক্ষণ খুব। না হয় তখন পর্যন্ত জীবিত থাকতে পারত না। তার মনে পড়ে যায় কিছুক্ষণ পূর্বে জারিয়ার অকপটে বলা কিছু সত্য বলে। আমি স্বার্থহীনভাবে আপনাদের সাহায্য করতে চাইছি না, আবার অর্থনৈতিক কাজেও আপনাদের সাহায্য করব না। আমি জানি আপনারা আমাদের মিত্র। না হয় কখনো আমার ভূখণ্ডের অন্তর্ভুক্ত মানুষদের ক্ষুধা মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন না। আমার একটা ছোট বোন আছে, ওকে নিয়ে যেন কিছুদিন খাবারের অভাবে আমার দিন কাটতে না হয়, সেজন্য আমি আপনাদের সাহায্য করব। বিনিময়ে আপনারা শুধু আমাকে খাবারের ব্যবস্থা করে দিবেন। জারিয়ার ভাঙা ইংরেজিতে বলা কথা সারমর্ম বুঝতে পেরে তিনজন সৈন্যই নীরব বনে যায়। হৃদয়ের নীরবতা ভেঙে বলে ওঠে, তোমার খাবার নিয়ে চিন্তা করতে হবে না, আমরা সেই ব্যবস্থা করে দিব। এখন ফিরে যাও, আমাদের সাহায্যের প্রয়োজন নেই। জারিয়া দৃঢ় গলায় বলে, না, আমি এভাবেই আপনাদের সাহায্য নিয়ে ঋণী হতে পারবো না। আমার বাবা বলতেন কেউ আমাকে সাহায্য করলে আমিও যেন সুযোগ বুঝে সেই সাহায্য ফিরিয়ে দেই। প্রত্যয় শুধায়, তোমার বাবা ভালো কথা বলতেছেন যা, কিন্তু সত্য, আমাদের সাহায্যের প্রয়োজন নেই। প্রয়োজন আছে। আপনারা যে রাস্তা ধরে এগোচ্ছেন তা নিরাপদ নয়। জারিয়ার মুখে এতটুকু শুনে তিনজন সৈন্যের মুখে মৃদু চিন্তার ছাপ ফুটে ওঠে। জারিয়া তাদের আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, এই শহরের প্রতিটা অলিগলি চিনি আমি। আপনাদের নিরাপদ রাস্তা ধরে গন্তব্যে পৌঁছে দিব, বিশ্বাস রাখুন। প্রত্যয়, হৃদয়ন এবং রাফি কিছুক্ষণ একে অপরের দিকে চাওয়াচাই করে এক সিদ্ধান্তে উপনীত হতেই জারিয়া প্রশ্ন ছুড়ে, এখন বলুন আপনাদের গন্তব্য কোথায়? আচমকা প্রত্যয়ের ডাকে কিছুক্ষণ আগের ঘটনাচক্রের স্মৃতিচারণ হতে বেরিয়ে আসে হৃদয়ন। সামনে লক্ষ্য করে দেখে জারিয়া হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়েছে। হৃদয়ন কিছু বলতে নিবে তার আগেই জারিয়া ঠোঁটে আঙুল চেপে সবাইকে চুপ থাকার ইশারা করে। সবাই সঙ্গে সঙ্গে পিনপতন নীরবতার ইশারাটুকু মেনে নেয়। জারিয়া যথেষ্ট সাবধানে হাতের টর্চটা নিভিয়ে একটা বাড়ির পেছনে আড়াল হয়ে দাঁড়ায়। তাকে অনুসরণ করে বাকি তিনজনও আড়াল হয়ে দাঁড়ায়। প্রত্যয় হাতের গুগল ম্যাপে চেক করে দেখে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়েছে। সঙ্গে সঙ্গে সে নিজের পিস্তলটা বের করে হাতে চেপে ধরে। রাফিয়া হৃদয়নও একই কাজ করে। জারিয়া আড়াল হতে উকি দিয়ে সামনের বাড়ির দিকে দৃষ্টি স্থির করে। কিছুক্ষণ সময় গড়াতে বাড়ির ভেতর হতে দুজন লোক বেরিয়ে আসে। তাদের দেখতেই জারিয়া চাপা স্বরে বলে, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। ফ্লাক্সে করে গরম পানি ভরে রান্নাঘর থেকে বের হয় বানি। পরিবেশটা কেমন শীতল শীতল। এই আবহাওয়ায় বন্নির না আবার ঠান্ডা লেগে যায়, সেই চিন্তা করে বানি ফ্লাক্সে করে মেয়ের জন্য আলাদা করে গরম পানি নিতে নিচে এসেছিল। রাতও খুব হয়েছে। রুমে ফিরেই বন্নিকে ঘুম পাড়াতে হবে তার। সিঁড়ির কাছাকাছি যেতে বাহির থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে আসে। বানি একবার ঘাড় ঘুরিয়ে ঘড়ির পানে তাকায়। রাত 11:45। হিরণ ফিরেছে নিশ্চয়। বানিয়া সেদিকে তেমন একটা পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। হিরণ ঘরে প্রবেশ করতে একজন হেল্পিং হ্যান্ড দৌড়ে এসে প্রশ্ন করে, স্যার খাবার সার্ভ করব? হিরণ শীতল গলায় বলল, কিছুর প্রয়োজন নেই, বেরিয়ে যাও সবাই। মহিলাটা সাহস করে বলে, স্যার কিছু প্রয়োজন হলে। হিরণের হুঙ্কারে তার বাকি কথা অসম্পূর্ণই রয়ে যায়। বললাম না কিছুর প্রয়োজন নেই, সবাই বেরিয়ে যাও, না হয় খুব খারাপ হয়ে যাবে। হিরণের হুঙ্কারে উক্ত মহিলা ভয়ে কেঁপে ওঠে। মুহূর্তেই তিনি সহ বাকি হেল্পিং হ্যান্ডরা ঘর থেকে বেরিয়ে যায় যত দ্রুত সম্ভব।
সম্পূর্ণ বাড়ি বাহিরের মানুষ শূন্য হতেই হিরণ দ্রুত সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সঙ্গে সঙ্গে বন্নির রুমের দরজার বাহিরে সে বাণীকে ফ্ল্যাক্স হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। হিরণের চেঁচামেচি শুনে বাণী কৌতূহল বশত এখানে দাঁড়িয়েছিল, কিন্তু এই মুহূর্তে হিরণের এই ভয়ঙ্কর রূপ দেখে তার মনে হচ্ছে সে খুব বড় ভুল করে ফেলেছে। তার উচিত ছিল হিরণের হুঙ্কার শুনতেই রুমের ভিতর গিয়ে দরজা লক করে ফেলা। নিজের ভুলের জন্য যখন বাণী আফসোস করতে ব্যস্ত, সেই সময়টুকুতে হিরণ ত্রস্ত পায়ে তার দিকে এগিয়ে আসে। শক্ত হাতের থাবায় বাণীর বাহু চেপে ধরে তাকে বন্নির রুম হতে কিছুটা দূরে নিয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরে। ছোট করে সাপের ন্যায় হিসিয়ে প্রশ্ন করে, কোন পুরুষের বাসায় উঠেছিলে তুমি? হিরণের চোখে দৃষ্টি আর তার গলার স্বর শুনে বাণীকে আবার ভয় চেকে ধরে। সে মৃদু গলায় বলে, বন্নি পানি চেয়েছিল, ওকে পানি খাইয়ে ঘুম পাড়িয়ে রুমে এসে পরে কথা বলছি। বাণীর উত্তর হিরণের মনোপুত হয় না। সে এক হাতে বাণীর হাতের ফ্লাক্সটা কেড়ে নিয়ে অন্য হাতে বাণীর গলা চেপে ধরে বলে, পরে না, এক্ষুনি কথা হবে। কার বাসায় ছিলে তুমি? কোন বেচারার তোমার প্রতি এত মেহেরবান হয়েছে? বাণী ঢোক গিলে গলা সামান্য